ভালো আছিস সবাই? ওকে, সুরাজ, গুড ইভিনিং, গুড ইভিনিং। শোন, অনেকের এক্সাম চলছে, বুঝছিস সুরাজ? এবার তোদের সুরাজেরও তো এসএসসি এক্সাম আছে, কবে এক্সাম? কালকে নাকি? ওকে, 2 তারিখ। আহ, এবার শোন, লাস্ট লেকচারে আমরা কি করছিলাম ওইখান থেকে স্টার্ট করি। ও তোর স্পোকেন ইংলিশ, ঠিক আছে। এবার দেখ, আমরা লাস্ট লেকচারে করছিলাম একটা জিনিস, দেখছিলাম যে চার্জ ডিস্ট্রিবিউশন দেখছিলাম। চার্জ ডিস্ট্রিবিউশন কি হইতে পারে? একটা পয়েন্ট চার্জ থাকতে পারে, সিঙ্গেল পয়েন্ট চার্জ থাকতে পারে। তার জন্য কোনো পয়েন্টে ওই সিঙ্গেল পয়েন্ট চার্জ ওটাকে সোর্স চার্জ হিসেবে আমরা কনসিডার করলে ওটার জন্য পি পয়েন্টে কোথাও একটা ইলেকট্রিক ফিল্ড আমরা বের করতে পারি। তারপরে কালেকশন অফ পয়েন্ট চার্জ, অর্থাৎ এক জায়গাতে অনেকগুলা ডিসক্রিট এমন করে পয়েন্ট চার্জ যদি পড়ে থাকে তার জন্য কি করি, একটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। অথবা আমরা কি হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, অর্থাৎ একটা যদি ওয়্যারের উপর একটা লাইন বরাবর চার্জ ডিস্ট্রিবিউশন থাকে তার জন্য কোথাও ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, যেটাতে আমরা ল্যামডা লিনিয়ার চার্জ ডেনসিটি দ্বারা রিপ্রেজেন্ট করছি। লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা আর ছিল হচ্ছে একটা, একবার মনে করাই দিই, লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা আর ছিল হচ্ছে ডিকিউ বাই হচ্ছে ডিএল। অর্থাৎ এখান থেকে আমরা পাইছিলাম ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এখান থেকে যদি চার্জ বের করতে লাগে, চার্জ বের করার জন্য কি করে দিতে লাগবে, তাহলে ইন্টিগ্রেশন করে দিতে লাগবে ল্যামডা ইনটু ডিএল। এবার এই ল্যামডাটা যদি ইউনিফর্ম লিনিয়ার চার্জ ডেনসিটি হয়, ল্যামডা কনস্ট্যান্ট ভাবে বাইরে আসবে। আর যদি নন ইউনিফর্ম তাহলে কি হবে, ল্যামডা অর্থাৎ চার্জ ডেনসিটির পজিশনের উপর ডিপেন্ড করবে, তখন ওটা ভিতরে থাকবে। এবং তারপরে আমরা কি করছিলাম, সারফেস চার্জ ডেনসিটি, অর্থাৎ যদি সারফেসে মধ্যে চার্জ দেওয়া থাকে তাহলে কি হবে, সারফেস চার্জ ডেনসিটি ওটাকে সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করে। সিগমা ইকুয়াল টু কত হয়, ডিকিউ বাই হচ্ছে ডিএ হয়। অর্থাৎ এখান থেকে আমরা পাই ডিকিউ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএ। যদি আমাদের চার্জ বের করতে লাগে তাহলে ইন্টিগ্রেশন করতে লাগবে কিউ ইকুয়াল টু কত হবে আমাদের, ডিকিউ ইনটু সিগমা ইনটু ডিএ। এটা ক্ষেত্রেও সেম জিনিস, যদি ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি হয় তাহলে সিগমা ইন্টিগ্রেশন থেকে বাইরে আসবে। আর যদি ইউনিফর্ম নন ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি হয় সিগমা তাহলে ভিতরেই থাকবে। এটা আমরা পড়ছি। এবং তারপরে কি করছি, যে যদিও একটা ভলিউম দেওয়া থাকে, ভলিউমের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন থাকতে পারে। ভলিউমের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশন এটা কেমন হবে, রো ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি বা ডি টাউ হয়। মনে রেখেছ, কোনো বইয়ে এমন করে ডি টাউ দিয়েও লেখা থাকতে পারে, ডিভি বা ডি টাউ, যেটা ইচ্ছা তুই ইউজ করতে পারিস। তাহলে ডিকিউ ইকুয়াল টু আসলে হচ্ছে আমাদের রো ইনটু ডিভি। অর্থাৎ এখান থেকে আমরা পাইলাম যদি কিউ বের করতে চাই, ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন করতে লাগবে অবভিয়াসলি। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন করলে হবে এটা কি হচ্ছে রো ইনটু ডিভি হবে। এটার ক্ষেত্রেও যদি তোর রো অর্থাৎ ভলিউম চার্জ ডেনসিটি যদি ইউনিফর্ম হয় তাহলে বাইরে আসবে, আর নন ইউনিফর্ম হলে ভিতরে থাকবে। এই ইন্টিগ্রেশনটা ভলিউম ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা সারফেস ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা লাইন ইন্টিগ্রেশন, নরমাল জিনিস। এগুলো আমরা পড়ছি। এবার এই যে চার্জ ডিস্ট্রিবিউশন গুলোর জন্য বিভিন্ন পয়েন্টে, ফিল্ড পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করি। ওকে, আর ডিসক্রিট আর হচ্ছে পয়েন্ট চার্জের জন্য করছি। এবার এইগুলাকে কনসিডার করে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। চলে এক এক করে প্রবলেম সলভ করি। তাহলে প্রথমে পয়েন্ট চার্জের জন্য করি, অর্থাৎ ডিসক্রিট পয়েন্ট চার্জের জন্য করি। তারপরে আমরা হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন প্রবলেম সলভ করব। ওকে, এবার এই প্রবলেম সলভ গুলো করার আগে, এগুলো তো আমরা লাস্ট লেকচারে করছি, আমি তোদের কয়েকটা প্রবলেম আগে একবার করাই নিচ্ছি, তারপরে এই প্রবলেম গুলো করাচ্ছি। চল প্রথমে করেই নি, পয়েন্ট চার্জের জন্য আমরা করেই নি প্রবলেম, ঠিক আছে? তাহলে পয়েন্ট চার্জের জন্য যদি প্রবলেম সলভ করি তাহলে কেমন আসবে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে প্রবলেমস অন
প্রবলেমস অন ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন। চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে যে কোনো একটা প্রবলেম নেই যে three charges having magnitude q coulomb placed at 0, 0, 0, 0, a, 0, 0, a, 0, এটা নিলাম 0, তারপরে 0, a, 0, ওকে, respectively. Three charges having magnitude q coulomb placed at 0, 0, a, 0, 0, 0, a, 0, okay, respectively. Then find electric field due to this charge configuration at 0, 0, ওকে। এটা এমন সাপোজ একটা কোশ্চেন আসলো, এই ধরনের কোশ্চেন আসলে কেমনটা করব, ডিসক্রিট পয়েন্ট চার্জের জন্য একটা কোশ্চেন বলছে যে থ্রি চার্জেস হ্যাভিং ম্যাগনিটিউড, তাহলে আমি এমন করে ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা আমি অরিজিন নিলাম, এটা হচ্ছে অরিজিন, ওকে। এবার হচ্ছে থ্রি চার্জেস হ্যাভিং ম্যাগনিটিউড প্লাস কিউ, ওকে, কিউ বলা আছে মানে প্লাস কিউ, প্লাস মাইনাস যা কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, যা কিছু থাকতে পারে, প্লাস 1, 0, 0, 0, তার মানে এইখানে একটা চার্জ আছে, তারপর হচ্ছে a, 0, a, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর এইখানে একটা চার্জ আছে যেটার পজিশন কত a, 0, 0, আর একটা কোথায় আছে 0, a, 0, এইখানে কোথাও একটা আছে, এইখানে আছে একটা কিউ চার্জ আছে যার পজিশন কত দেওয়া আছে 0, a, 0। দেন বলছে দেন ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস চার্জ কনফিগারেশন এট পি, এইখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট আছে, পি পয়েন্টে কি করছে 0, 0, a একটা পি পয়েন্ট আছে, এইখানেই কেন পয়েন্টটা, কারণটা এটা দেখতে পাচ্ছি জেড অ্যাক্সিস বরাবরই থাকবে, এটা যে এক্স অ্যাক্সিস বরাবরই থাকবে, বোঝা যাচ্ছে, কারণটা এটা শুধু এক্স আছে, ওয়াই জেড কত শূন্য, এটি শুধুমাত্র ওয়াই থাকবে, এক্স জেড কত শূন্য, আর এটা শুধু জেডই থাকবে, এক্স ওয়াই কত শূন্য, এই জন্য বসাইটা। এবার এই পয়েন্টে কি করতে বলছে, আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমরা একটাই জিনিস শিখছি, ইলেকট্রিক ফিল্ড বল, ফোর্স বল, আমরা একটাই জিনিস শিখছি, সেটা কি নেব আমরা, হচ্ছে আর যখন কার্লিয়ার নেব, কার্লিয়ার কি করবো হচ্ছে আর মাইনাস আর প্রাইম, অর্থাৎ ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট, বাস এটা যদি করিস তাহলে হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি দেখি আমাদের কার্লিয়ার লাগবে, ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা কি শিখছি, ইলেকট্রিক ফিল্ডের জন্য শিখছি ইলেকট্রিক ফিল্ড এক পয়েন্ট পি, এর আগের দিনে আমরা শিখলাম E equal to 1/4πε0 সামেশন I equal to 1 থেকে, এইখানে কয়টা আছে, তিনটে আছে, তাহলে 3 হবে QY, ওকে, আর্লি RI বাই হচ্ছে RI তার কিউ, ঠিক আছে, এটাই শিখছি, তাহলে ভ্যালু পুট করে দেই আমাদের হয়ে যাবে। এবার কার্লি RI এর মান বের করতে লাগবে, তাহলে তিনটের জন্য আমরা যদি ভাগ করি, তো E equal to আসলে হচ্ছে 1/4πε0, এটাকে যদি ভাগ করে দিই তাহলে Q1 কার্লি R1 বাই R1 কিউব প্লাস
Q2 R2 R2 cube plus Q3 R3 R3 cube. ওকে, এবার আমরা ভ্যালুগুলো বের করে নিই। তাহলে R1 কত হবে? কার্লি R1 হবে হচ্ছে R মাইনাস R1 প্রাইম। তাহলে R কত হবে? আর আমরা জানি ফিল্ড পয়েন্ট, আর আর হচ্ছে ফিল্ড পয়েন্ট। ফিল্ড পয়েন্ট আমাদের কোথায়? এটার জন্য করতেছি। হ্যাঁ, ফিল্ড পয়েন্ট এখানে, ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট। ভালো করে শুনবি, ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট, আমাদের এটা হচ্ছে সোর্স পয়েন্ট। তাহলে 0, ভালো করে শুন, 0,0 আই ক্যাপ প্লাস ফিল্ড মাইনাস সোর্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফিল্ড পয়েন্ট, এখানে বের করতেছি ফিল্ড মাইনাস সোর্স। ওকে, ফিল্ড মাইনাস সোর্স অর্থাৎ এটা হচ্ছে ডিরেকশন। তাহলে ফিল্ড 0 মাইনাস 0, তারপরে 0 মাইনাস 0 জে ক্যাপ, তারপরে হচ্ছে এটাই পাচ্ছি আমরা a মাইনাস 0 কে ক্যাপ, অর্থাৎ আমরা পাচ্ছি a কে ক্যাপ। এটা আসলো R1। সো R1 এর ম্যাগনিটিউড কত হবে? a হবে। ওকে, এবার এন্ড কার্লি R2 ইকুয়াল টু কত হবে? R মাইনাস R2 প্রাইম। R মাইনাস R2 প্রাইম কি হবে? ভালো করে জান। সাপোজ এটার জন্য করতেছি, এটার জন্য করলে কত আসবে? এটার জন্য গেল, এটার জন্য গেল। একটু সোজা করে নিচ্ছি। দেখ, এটা মাইনাস এটা করবো, তাহলে এটা কত হবে? ফিল্ড পয়েন্ট 0। এটা দেখ, প্রথমটার ক্ষেত্রে এটা সোর্স হিসেবে নিলাম আমি, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা সোর্স হিসেবে নিলাম, তৃতীয়টার ক্ষেত্রে এটা সোর্স হিসেবে নিব। ঠিক আছে, তাহলে একবার আমি তোদের ধরে ধরে করেছি 0 মাইনাস a আই ক্যাপ, তারপরে কত হবে? 0 মাইনাস 0 জে ক্যাপ, তারপরে হচ্ছে a মাইনাস 0 কে ক্যাপ। সো এটা আসবে হচ্ছে মাইনাস a আই ক্যাপ, তারপর হচ্ছে প্লাস a কে ক্যাপ। ওকে, এটা আসলো R2। সো R2 এর ম্যাগনিটিউড কত হবে? -1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ আসলো a স্কয়ার প্লাস a স্কয়ার। সো R2 ইকুয়াল টু আসলো হচ্ছে a ইনটু √2। সিমিলারলি R3 ইকুয়াল টু কত হবে? এটার জন্য করব আমরা, এটার জন্য কত হবে? ফিল্ড মাইনাস সোর্স। তাহলে R3 ইকুয়াল টু আসবে আমাদের R মাইনাস R3 প্রাইম। এটার জন্য আসবে হচ্ছে 0 মাইনাস 0 0 মাইনাস 0 আই ক্যাপ, তারপরে আসলে হচ্ছে 0 মাইনাস a জে ক্যাপ, তারপরে হচ্ছে a মাইনাস 0 কে ক্যাপ। অর্থাৎ এখান থেকে আসলে হচ্ছে মাইনাস a জে ক্যাপ প্লাস a কে ক্যাপ। এখান থেকে যদি R3 এর আমি ম্যাগনিটিউড নেই, তাহলে কত আসবে? a স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ a ইনটু √2। ওকে, এগুলা ভ্যালু 1 নম্বরে আমি পুট করে দিই ফ্রম ইকুয়েশন 1। 1 নম্বর ইকুয়েশনে E ইকুয়াল টু পুট করে দে 1/4 পাই এপসিলন 0 Q1, প্রতিটাতে চার্জ Q দেওয়া আছে, Q চার্জ আছে R1, R1 এর মান হচ্ছে এটা দেওয়া আছে a কে ক্যাপ বাই হচ্ছে a, তারপরে হচ্ছে প্লাস Q2, Q2 এর মান হচ্ছে Q দেওয়া আছে, Q দেওয়া আছে, আর হচ্ছে R2, R2 এর মান এটা দেওয়া আছে মাইনাস a আই ক্যাপ প্লাস a কে ক্যাপ বাই হচ্ছে a √2, তারপরে প্লাস Q3, Q3 এর মান হচ্ছে Q দেওয়া আছে, আর Q3 এটা আসতেছে হচ্ছে মাইনাস a জে ক্যাপ প্লাস a কে ক্যাপ বাই হচ্ছে a √2। সো 1/4 পাই এপসিলন 0
যদি আমরা এটা থেকে নেই, কিউ বাইরে নেই, সবগুলো থেকে কিউ কমন আসে, এ কেটে যাবে, তাহলে কে ক্যাপ পড়ে থাকবে প্লাস, এখান থেকে আসবে কিউ বাইরে গেছে, এ কেটে যাবে, 1/√2 পড়ে থাকবে, তাহলে মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √2 প্লাস, এখান থেকে কিউ বাইরে আসলো, এ কেটে গেছে, তাহলে পড়ে থাকবে মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই হচ্ছে, ওকে। তো কিউ বাই 4πε0, অ্যান্সার আসতেছে কে ক্যাপ গুলাকে আই ক্যাপ গুলাকে একসঙ্গে নিই, তাহলে হচ্ছে মাইনাস আই ক্যাপ বাই √2, তারপর হচ্ছে জে ক্যাপ গুলাকে একসঙ্গে নিই, মাইনাস জে ক্যাপ বাই √2, তারপর হচ্ছে কে ক্যাপ, তাহলে কে ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √2 প্লাস কে ক্যাপ বাই, এটা হচ্ছে অ্যান্সার, ওকে। ও সরি সরি সরি, হ্যাঁ এটা কিউব হবে, এগুলোর কিউব হবে, তাহলে এ একটা স্কোয়ার কমন আসবে বাই ε0 স্কোয়ার আসবে, তাহলে এটা কিউব আসলে হচ্ছে 2√2 হবে, 2√2 হবে, ঠিক আছে, তাহলে এটাকে অ্যান্সার রাখে দিলাম। তাহলে এটাই উত্তর রাখলাম, বা সিম্পলিফাই করে তোরা লিখতে পারিস, ওকে। তাহলে সিম্পল জিনিস তুই করবি, এগুলা আমি এখন একটু ডিটেলসে পড়াচ্ছি, পরে যখন তোরা করবি নিজেরা, যখন একবার এক্সপার্ট হয়ে যাবে, ওকে, তখন কি করবি তোরা, জাস্ট খালি দেখবি যে ফিল্ড মাইনাস সোর্স, এগুলা যেমন এত কিছু লিখছি, এগুলা কিছু লিখতেই লাগবে না, তোর এক লাইনে প্রথম লাইনেই অ্যান্সার হয়ে যাবে। তুই জানিস যে এটা চার্জ নিবি, সাপোজ এটা চার্জ নিবি, ওইটার সাপেক্ষে এটার হচ্ছে ভেক্টরটা নিবি, ওইটার ম্যাগনিটিউড নিবি, একবারেই হয়ে যাবে কাজ, ওকে। এত লাইন এগুলো কিচ্ছু লাইন করতে লাগবে না, শুধু এই লাইনটা দেখতে লাগবে, তারপরে এই লাইনটা এমনি চলে আসবে যখন এক্সপার্ট হয়ে আসবে। ক্লিয়ার আছে, বুঝছিস, কোনো প্রবলেম আছে? তাহলে ডিসক্রিট পয়েন্ট চার্জ থাকলে এমন করে আমরা হচ্ছে প্রবলেম সলভ করব। সো আর একটা প্রবলেম বলছে, if a point charge plus 3 coulomb placed at 2, 3, -1, then find electric field due to the charge at 1, 2, -1, 1, 2, 3, ঠিক আছে। এই ধরনের প্রবলেম আমরা সলভ করি, দেখো একটা পয়েন্ট চার্জ দেওয়া আছে, সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য আমরা করি, তাহলে আগেরটা আমরা ডিসক্রিট পয়েন্ট চার্জের জন্য করলাম, কালেকশন অফ পয়েন্ট চার্জের জন্য সিঙ্গেল পয়েন্ট চার্জ দেওয়া আছে। এবার তাহলে একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ দেওয়া আছে 3 কুলম, তাহলে 3 কুলম একটা পয়েন্ট চার্জ দেওয়া আছে,
যেটা হচ্ছে পজিশন ভেক্টর দেওয়া আছে 2,3,-1, এটার থেকে কোথাও একটা ডিস্টেন্সে পি পয়েন্ট দেওয়া আছে, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব। এখানে ইলেকট্রিক ফিল্ড আমাদের ক্যালকুলেট করতে লাগবে, যেটার পজিশন দেওয়া আছে 1,2,3। সো আমাদের এটা কি হিসেবে কাজ করতেছে, এটা সোর্স হিসেবে কাজ করতেছে, আর এটা আমাদের কি হচ্ছে ফিল্ড পয়েন্ট হিসেবে কাজ করতেছে, ফিল্ড হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা ডিরেকশন দেব সোর্স মাইনাস ফিল্ড। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড এট পি কত হবে? ইলেকট্রিক ফিল্ড at p equal to হবে হচ্ছে 1/4πε0, যেটা সেখানে হচ্ছে q বাই কি হচ্ছে আর কার্লিয়ার বাই হচ্ছে কার্লিয়ার q। হ্যাঁ, কার্লিয়ার কি হবে? কার্লিয়ার জানিস তুই হচ্ছে r মাইনাস r প্রাইম। আমি বারবার লেখাচ্ছি, যদিও তোদের এগুলা এতদিনে আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে ফিল্ড মাইনাস সোর্স হবে, ফিল্ড কত 1 - 2 i ক্যাপ, তারপর কত হচ্ছে 2 - 3 j ক্যাপ, তারপর কত হবে 3 মাইনাস মাইনাস প্লাস k ক্যাপ। ওকে, সো এটা আসলে মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4 k ক্যাপ। সো মড অফ কার্লিয়ার অর্থাৎ ম্যাগনিটিউড অফ কার্লিয়ার ইকুয়াল টু আসতেছে আমাদের হচ্ছে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ আমাদের আসতেছে 116√18। ওকে, ফ্রম ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন থেকে যদি লিখি ইলেকট্রিক ফিল্ড এট পি ইকুয়াল টু আমরা তাহলে পাচ্ছি ভেক্টর চিহ্ন সো 1/4πε0 q, और হচ্ছে কার্লিয়ার এর মান দেওয়া আছে হচ্ছে মাইনাস i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4 k ক্যাপ দেন √18। ভ্যালু যেগুলো দেওয়া আছে ভ্যালু পুট করে দিবে, এটার মান আসবে 9 × 10⁹। q এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে 3 কুলম্ব মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4 ক্যাপ, এটা তো ডিরেকশন, এটা নিয়ে মাথা ব্যথা নাই, √8। তো ইলেকট্রিক ফিল্ড এটা আসবে। ওকে, ভার নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তো আমাদের পয়েন্ট চার্জের জন্য করলাম, সিস্টেম অফ পয়েন্ট চার্জের জন্য করলাম। এবার ধীরে ধীরে আরো কিছু পয়েন্ট চার্জের জন্য করব প্রবলেম, যেগুলো প্রবলেম ইন্টারেস্টিং কিছু প্রবলেম হবে। ওকে, ওকে, ও সরি, বারবার আমি কিউবটাকে মিস করে যাচ্ছি কেন? তাহলে একটা প্রবলেম সলভ করি, মজাদার প্রবলেম। তো প্রবলেমটা কি বলছে যে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at a distance z, find the electric field at a distance z above the midpoint between above the midpoint between two equal and opposite charges
Q and minus Q. Okay. As shown in the figure. এটা হচ্ছে দেওয়া আছে কোশ্চেন। বলছে find the electric field at a distance z above the midpoint between two equal and opposite charges q and minus q as shown in the figure। তাহলে এই যে দুইটা চার্জ দেওয়া আছে প্লাস কিউ আর হচ্ছে মাইনাস কিউ, এরা এখানে একটা a, 0, 0 তে আছে আর একটা মাইনাস a, অর্থাৎ এদের মধ্যে ডিসটেন্স কত দেওয়া আছে 2a দেওয়া আছে। তাহলে এদের মিড পয়েন্ট থেকে যে ডিসটেন্সে কি করতে বলছে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট বলছে। তারপরে এটার সঙ্গে কোশ্চেন দিছে এটা হচ্ছে a নাম্বার কোশ্চেন। বি নাম্বার কোশ্চেন বলছে if minus q charge replaced by another plus q charge then find electric field at same point। তারপরে সি নাম্বার বলছে when z tends to infinity then command for both case। তাহলে বলছে z tends to infinity হওয়ার জন্য কি হবে সেটা কমেন্ট করতে বলছে। ওকে, কমেন্ট। চল মজাদার কোশ্চেন, একদম চেনা জানা কোশ্চেন, তোরা এগুলা করছিস সবকিছু। হ্যাঁ একদম ভিডিওতে কমেন্ট করবি, ঠিক আছে। চল অ্যাকচুয়ালি আমাদের কি কেসটা হবে ওইটা সম্বন্ধে আমাদের কমেন্ট করতে বলছে, জানাইতে বলছে। তো এক এক করে প্রবলেম সলভ করার চেষ্টা করি, সলিউশন মজাদার জিনিস হবে। ওকে, একটু দেখ সবাই, এই ধরনের প্রবলেম একবার সলভ করা শিখলে আর কিচ্ছু নেই পরবর্তীতে। আর প্রবলেম একদম ইজি হবে, আমাদের সিম্পল জিনিস কার্ডিয়ার বের করবে, ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট, এটা হচ্ছে বের করতে লাগে। এবার বলছে আমাদের প্রথম কোশ্চেন আমরা স্টার্ট করি এখান থেকে, যে একটা আমাদের এখানে দেওয়া আছে প্লাস মাইনাস কিউ চার্জ দেওয়া আছে আর এখানে যে প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এখান থেকে জেড ডিস্টেন্সে অ্যাবভ পয়েন্ট জেড ডিস্টেন্সে এখানে পি পয়েন্ট আমি ধরলাম, পি পয়েন্ট যেটার ভ্যালু কত আছে 0, 0, আর এটার কত দেওয়া আছে হচ্ছে মাইনাস a, 0, 0 আর এটা দেওয়া আছে a, 0, 0 এটা হচ্ছে 0। ওকে, এইখান থেকে বলছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলছে। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য দেখো এটা পজিটিভ চার্জ, এইখানে কিছু নাই মানে পজিটিভ ধরবো। ওকে, তাহলে পজিটিভ পজিটিভ কি করবে বিকর্ষণ করবে, তাহলে এটার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, এই দিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে, তাহলে E1 এই দিকে চলে যাবে। ওকে, তাহলে এটা আমাদের ফিল্ড পয়েন্ট, মনে রেখে সেটা ফিল্ড পয়েন্ট, এটা হচ্ছে সোর্স পয়েন্ট। ওকে,
সো আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। আর এটার ক্ষেত্রে ভালো করে দেখ, এটা হচ্ছে মাইনাস চার্জ আছে, এটাই হচ্ছে ফিল্ড পয়েন্ট আছে। তাহলে মাইনাস চার্জ কি করবে, এটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে এইদিকে, মাইনাস অ্যাট্রাক্ট করবে। তাহলে এটাকে কি দিলাম আমরা, হচ্ছে E2 দিলাম। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড at point P is E equal to কি হবে, দেখ ভালো করে, E1 plus E2। ওকে, E1 plus E2, where E1 electric field due to এটা চার্জ, due to plus Q charge plus that A, 0, 0 electric field at P due to এত। তাহলে E1 কত হবে ভালো করে দেখতো, এখান থেকে তোরা নিজেরাই। E1 equal to আসবে হচ্ছে 1/4 Q চার্জ কত, প্লাস Q চার্জ, আর এটা হচ্ছে কার্লিয়ার। কার্লিয়ার কত হবে, এইটা মাইনাস এইটা, কার্লিয়ার এটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা। তাহলে কত হবে, 0 মাইনাস A I ক্যাপ, তারপরে কত হবে 0 মাইনাস 0 J ক্যাপ, তারপরে কত হবে ফিল্ড মাইনাস সোর্স, তারপরে হচ্ছে Z মাইনাস 0 K ক্যাপ। ঠিক আছে, একবারে করাই দিচ্ছি, এখন আর আমি ভাগ করতেছি না। এবার কি হবে, এটা কি হবে, তারপরে কত হবে A স্কয়ার প্লাস 0 স্কয়ার, লাভ নেই, এটা কত হবে হচ্ছে Z স্কয়ার, আর কত আসবে 3। এবার ভুল নেই। ওকে, তাহলে E1 ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/4πε0, এখানে Q ইকুয়াল টু পাচ্ছি মাইনাস A I ক্যাপ প্লাস হচ্ছে Z K ক্যাপ, y ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে A স্কয়ার প্লাস Z স্কয়ার 3/2। and E2 ইকুয়াল টু কি হবে, ইলেকট্রিক ফিল্ড at P due to minus Q charge placed at minus A, 0, 0। ওকে, এটার ক্ষেত্রে কার্লিয়ার কত হবে, হ্যাঁ কার্লিয়ার যদি দেখিস, কার্লিয়ারে কি পাবি, এটা মাইনাস এটা, তাহলে 0 মাইনাস মাইনাস A ক্যাপ, তাহলে I, তারপরে হচ্ছে 0 মাইনাস 0 J ক্যাপ, তারপরে হচ্ছে Z মাইনাস 0 K ক্যাপ, অর্থাৎ পাচ্ছিস A I ক্যাপ প্লাস Z K ক্যাপ। ওকে, তাহলে সো E2 ইকুয়াল টু পাচ্ছিস 1/4πε0 চার্জ কত মাইনাস Q বাই R, কার্লিয়ার A I ক্যাপ প্লাস Z K ক্যাপ বাই হচ্ছে রুট ওভার A স্কয়ার প্লাস Z স্কয়ার, আর হচ্ছে Q। সো আমরা পাচ্ছি E2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/4πε0 মাইনাস Q A I ক্যাপ প্লাস Z K ক্যাপ বাই A স্কয়ার প্লাস Z স্কয়ার 3/2। এবার ফর্ম ইকুয়েশন, এটা আমি 1 নাম্বার দিয়ে দিই, ফর্ম ইকুয়েশন 1। তাহলে ইলেকট্রিক ফিল্ড এট P ডিউ টু বোথ চার্জেস কত হচ্ছে, E ইকুয়াল টু দুইটা সামেশন করে দেব, দুইটা সামেশন করে দিলে E1 ইকুয়াল টু এটা পাইলাম 1/4πε0 কমন নিই আমরা, আর হচ্ছে A স্কয়ার প্লাস Z স্কয়ার, এটাও কমন যায়, A স্কয়ার প্লাস Z স্কয়ার 3/2 কমন যায়, কমন যাওয়ার পরে Q কমন যায়, তাহলে কি পড়ে থাকলো মাইনাস A I ক্যাপ প্লাস Z K ক্যাপ প্লাস প্লাস এখান থেকে পড়ে আসতেছে মাইনাস A I ক্যাপ মাইনাস Z K ক্যাপ। ঠিক আছে, তো E ইকুয়াল টু আসলে হচ্ছে আমাদের Q বাই 4πε0 স্কয়ার প্লাস Z স্কয়ার 3/2। এখানে কি কি কাটে, এটা কাটলো, তাহলে হচ্ছিল মাইনাস 2A I ক্যাপ। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু করে আসলো আমাদের হচ্ছে মাইনাস 2AQ বাই
4 pi epsilon 0 স্কয়ার প্লাস জেড স্কয়ার p/2 মাইনাস, ঠিক আছে। কি বললি সুরাজ? ডাইপোলের মতো একদম 12 এ ছিল ডাইপোল মোমেন্ট, একদম ভেরি গুড। ওকে, ওইটাই কোশ্চেন করতেছে। ওকে, সেম কোশ্চেন, তুই যেটা বললি ওইটা কোশ্চেনই সলভ করছি। তাহলে ইলেকট্রিক ফিল্ড আসলো, এটা আসলো ইলেকট্রিক ফিল্ড। এবার শোন ভালো করে, আর ইলেকট্রিক ফিল্ড কি হবে তুই যদি দেখিস তাহলে কি আসলো, এইটা আসলো আমাদের হচ্ছে E1, এইদিকে আসলো হচ্ছে E2, এবং এদের যে রেজাল্টেন্টটা আমরা বের করলাম, রেজাল্টেন্টটা কিচ্ছু ভাবি নাই, নর্মাল আমরা বের করছি। দেখ আমরা যখন এই প্রসেসে করি, ভেক্টর নিয়ে পড়াশোনা করি, তখন কি সুবিধা, অ্যান্সারটা দেখ কোন দিকে চলে আসছে, মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর চলে আসছে, মাইনাস আই ক্যাপ বরাবর। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসলো, এই দিকে আসলো রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড। ওকে, যেটা আমরা যখন 12 তোরা করছিস, বিভিন্ন কম্পোনেন্ট নিতিস, কম্পোনেন্ট ভাগ করে সাইন থিটা কস থিটা নিতিস, তারপরে উপর নিচে কি করে দিতে হচ্ছে নালিফাই করতো, তারপরে এই দিকের কম্পোনেন্ট গুলাকে যোগ করতিস, অনেক কিছু করে করতে লাগতো। সেটা আমাদের এখন যদি এই প্রসেসে আমরা করি, ডাইরেক্ট ভেক্টর নিয়ে করি, আমাদের কিছু ভাবতেই লাগবে না, কোন কম্পোনেন্ট কি হচ্ছে কি না হচ্ছে কিচ্ছু ভাবতে লাগবে না, উত্তর ডাইরেক্ট চলে আসবে। ওকে, আর উত্তর অ্যান্সার কত আসলো দেখ, তাহলে কোন দিকে আসলো, এই দিকে আসলো, আর এই দিকে আসবে স্বাভাবিক জিনিস, কারণটা কি আছে, এইদিকে হচ্ছে প্লাস চার্জ আছে মাইনাস চার্জ, ইলেকট্রিক ফিল্ড সবসময় কি হয় প্লাস থেকে মাইনাসের দিকে হয়, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কি হলো প্লাস টু মাইনাসের দিকে হলো, তার জন্য নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আসলো। যদি এই দিকে নেগেটিভ চার্জ থাকতো, এইদিকে পজিটিভ চার্জ হতো, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে হতো, কারণটা পজিটিভ টুকু নেগেটিভই হবে। ভেরি গুড স্টুডেন্টস। ওকে, বলার জন্য তাহলে কি হচ্ছে দেখ, এটা সবসময় কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড প্লাস চার্জ থেকে মাইনাস চার্জে আসবে, এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক জিনিস। ওকে, ক্লিয়ার আছে। এবার একটা হচ্ছে জিনিস করি, এইবার পরের কোশ্চেনে বলছে ইফ মাইনাস কিউ চার্জ প্লেসড replaced by the another plus q charge, then find electric field at the same point। অর্থাৎ কি বলছে, এরপরে যদি এই যে মাইনাস কিউ চার্জটার জায়গায় এই মাইনাস কিউ চার্জটাকে ওঠায় দিলে, ওঠায় দিয়ে কি করলি, এখানে প্লাস কিউ চার্জ দিলি, তাহলে প্লাস কিউ চার্জ দিলে তার জন্য এই পি পয়েন্টে যেখানে আগে ইলেকট্রিক ফিল্ড বের করলাম, এখন ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা বের করতে বলছে। এবং সি নাম্বার অপশনে একটা জিনিস বলছে, when z tends to infinity then comment your for both case। এবার হচ্ছে z tends to infinity জন্য, তার মানে সি নাম্বার অপশনটার ক্ষেত্রে দুটোই কমেন্ট করতে লাগবে, তাই আমি প্রথমে এখানে কমেন্ট করেই দিচ্ছি। কি কমেন্ট, এইটা আসলে আমাদের অ্যান্সার। এবার এটাকে কি বলছি, z tends to infinity, তাহলে বোঝার চেষ্টা করে একটু, এদের মধ্যবর্তী প্লাস কিউ চার্জ এবং মাইনাস কিউ চার্জ, এদের মাঝখানে ডিসটেন্স কত আছে, 2a আছে। ওকে, এবার যদি আমরা জেড টেন্ডস টু ইনফিনিটি নিই, অর্থাৎ জেড এর ভ্যালু অনেক লার্জ নেই, তাহলে দেখো এটা দেখতে কেমন লাগবে, বোঝার চেষ্টা কর দেখতে কেমন লাগবে। তুই জেডটা অনেক লার্জ, মানে জেড এমন উপরে উপরে নিয়ে যাচ্ছিস, তাহলে অনেক উপর থেকে যখন দুইটা চার্জকে দেখবি, একটা এদের মধ্যবর্তী দূরত্ব 2a, তাহলে অনেক উপর থেকে দেখতো চার্জ দুটো কি মনে হবে কি খুবই কাছাকাছি আছে, মনে হবে কি হবে না, যখন এইখানে দেখতেছিস যে চার্জ দুটো অনেকটা দূরে আছে, কিন্তু এই জিনিসটাকেই এতটাই দূরে থাকবে, কিন্তু তুই অনেক উপর থেকে দেখ, যখন অনেক উপর থেকে দেখবি তখন মনে হবে কি চার্জ দুটো কাছাকাছি আছে। আর যখন দুইটা সমান এবং ইকুয়াল ইকুয়াল এন্ড অপোজিট চার্জ খুবই কাছাকাছি থাকে, তখন কি তৈরি হয়, ডাইপোল মোমেন্ট তৈরি হয়। তাহলে যখনই জেড এর মান অনেক ইনফিনিটি নেব, অনেক অনেক উঁচুতে নেব জেড এর মান,
তখনই কি হবে, এই দুটো কাছাকাছি লাগবে আর এই দুটোর মান ইকুয়াল এন্ড অপোজিট, তাহলে এরা কি তৈরি করবে, একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করবে। এটাই আমাদের কমেন্ট করতে লাগবে। ঠিক আছে, বুঝছিস? তাহলে প্রথমে ডাইপোল মোমেন্ট দেখতে পাবো না, ডাইপোল মোমেন্ট যখন এই দুটো হচ্ছে ডাইপোল মোমেন্টের আমরা ডেফিনেশন কি দেই। ওকে, ডাইপোল মোমেন্টের ডেফিনেশন আমরা দেই যখন হচ্ছে দুটো ইকুয়াল এবং অপোজিট চার্জ খুব কাছাকাছি থাকে, তখন ওই যে সিস্টেমটা ওটাকে ডাইপোল মোমেন্ট বলি। তাহলে এটাকে কি করবে, এটা ডাইপোল মোমেন্ট তৈরি করবে। তাহলে দেখ, when z tends to infinity, it means a is very small, that is a tends to 0. So system become a dipole. Okay, with dipole moment p equal to কত হবে, ডাইপোল মোমেন্ট p equal to হবে চার্জ হচ্ছে q চার্জ, আর এদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 2a। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড at p when z tends to infinity is, তাহলে কি হবে এবার বোঝার চেষ্টা করি। ইলেকট্রিক ফিল্ড z tends to infinity হবে, তাহলে z যদি tends to infinity নেই আর এর ভ্যালু কি হবে, খুবই ছোট হবে, তাহলে z এর রেসপেক্টে একে কি করতে পারি, আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখান থেকে পাবো 2a কিউ বাই 4 পাই এপসিলন 0। এখানে একে নেগলেক্ট করব, z টেন্ডস টু ইনফিনিটি, z এর মান অনেক বড়, তাহলে z স্কয়ার আছে, z স্কয়ার 3/2, z স্কয়ার 3/2 মাইনাস i ক্যাপ। তো আসলো 2a কিউ বাই 4 পাই এপসিলন 0, এটা স্কয়ার করলো z কিউ ইনটু মাইনাস i ক্যাপ। এবার এটা আসলো 2a কিউ মানে হচ্ছে p, তাহলে ডাইপোল মোমেন্ট p ইকুয়াল টু আসলে হচ্ছে 4 পাই এপসিলন 0 z কিউ মাইনাস। তো এটা কি আসলে আমাদের হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, আর এইটাই আমরা ছোটবেলায় তোরা পড়তিস 12 যে একটা লম্ব সমদ্বিখণ্ড, একটা ডাইপোলের অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো, এটাই আসতো অ্যান্সার। আর অক্ষের উপর কত আসতো, এখানে একটা 2 আসতো, 2p/4πε0 8 কিউব, আর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের p/4πε0 z কিউব আসতো। ওকে, এটাই আমরা করলাম। এবার বি নাম্বার কোশ্চেন আমরা করব। হ্যাঁ, ভেরি গুড সুরাজ। তাহলে পরের কোশ্চেন আমরা সলভ করি। পরের কোশ্চেন কি বলছে, যে সেকেন্ড কোশ্চেন বি নাম্বার কোশ্চেন আমরা চাই। বি নাম্বার কোশ্চেনে কি বলছে, এটা কি করে দেবো, মাইনাস কিউটাকে রিপ্লেস করে প্লাস কিউ করে দেবো। প্লাস কিউ করলে ইলেকট্রিক ফিল্ড E2 কোন দিকে যাবে, E2 আমাদের এই দিকে যাবে। সো E1 তো সেমই থাকবে, E2 আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এইখান থেকে আমাদের চেঞ্জ হবে, প্লাস হবে, প্লাস হবে, জেড কে কে। তো এ কাটবে, এখানে আসবে হচ্ছে 2z কে কে। 2z কিউ। তাহলে বি নাম্বারের এটা হচ্ছে অ্যান্সার আসলো।
বি নাম্বারটা লিখে নে। ওকে, তাহলে এটা আসলো। এবার সি নাম্বারটা। হ্যাঁ, খাতায় দেখতো না। আর হওয়ার তো এটাই ফায়দা, বুঝছিস? না, এবার তো এ কেটে যাবে, এখানে জেড হবে। স্যার হওয়ার ফায়দা বুঝলি? ওইখান থেকে পড়াশোনা করে করে এইখানে আসলে এটা হচ্ছে ফায়দা পাবি, যে বাকিটা তোদের কাছে। এবার শোন, এটা লেখার আগে ইম্পর্টেন্ট জিনিস সি নাম্বারটা করে নেই, অর্থাৎ জেড টেন্ডস টু ইনফিনিটির জন্য কমেন্টটা করে নেই। ভালো করে দেখতো এইটা জিনিস, এটা একটু ফোকাস কর, খুবই ইন্টারেস্টিং জিনিস। ওইটা আর এটার মধ্যে ফারাকটা বুঝ। জেড টেন্ডস টু ইনফিনিটি হলে কি হবে? দেখ, হয় জেড টেন্ডস টু ইনফিনিটি, জেড টেন্ডস টু ইনফিনিটির জন্য কি করবো ভালো করে দেখতো, এখানে ই ইকুয়াল টু, আমরা এমন করে লিখতে পারি 2z কিউ বাই কে ক্যাপ বাই কত আছে এখানে দেখো 4 পাই এপসিলন 0। এখান থেকে আমি জেড স্কয়ার কমন নিই, জেড স্কয়ার কমন নিলে বাইরে আস্তে আস্তে কত হবে, জেড কিউব হবে, আর এখানে পড়ে থাকবে 1 প্লাস স্কয়ার বাই জেড স্কয়ার 3/2। এবার ভালো করে দেখ, জেড টেন্ডস টু ইনফিনিটি বসাবো, অর্থাৎ এটার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 2 কিউ কে ক্যাপ বাই 4 পাই এপসিলন 0, একটা জেড কেটে গেল, তাহলে আসলে জেড স্কয়ার, আর এখানে আসলো 1 প্লাস 0। ওকে, জেড মান ইনফিনিটি বসাই দিলাম, তাহলে এটা কত আসলো 1 বাই ইনফিনিটি মানে 0 আসলো। তাহলে আসলো 2 কিউ বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার ইনটু কে। তাহলে এটা আসলো ইলেকট্রিক। এবার যে জিনিসটা আমাদের কমেন্ট করতে লাগবে, এটা প্রথমে বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো কি জানি যে এবার আমাদের কি হচ্ছে, ভালো করে শোনে একটু, যে এইখানেও একটা প্লাস কিউ চার্জ আছে, এখানেও একটা প্লাস কিউ চার্জ আছে, আর জেটের মান কি হয়ে গেছে, অনেক দূর চলে গেছে, অনেক উপরে গেছিস। তাহলে যখন এইখানে ভাব প্লাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, যখন কাছে থেকে দেখতেছিস মনে আছে এরা দুটো সেপারেট আছে। এবার তুই কি কর, তোর চোখ নিয়ে অনেক উপরে চলে যা, অনেক উপর থেকে বুর্জ খলিফার উপরে চলে যা। বুর্জ খলিফার উপরে গিয়ে তুই দেখতেছিস এই চার্জ দুটাকে প্লাস কিউ এই দুটাকে এখন আর আলাদা দেখতে হবে, আলাদা দেখতে হবে না, মনে হবে কি চার্জ দুটো একসঙ্গে আছে। তাহলে যখন প্লাস কিউ আর প্লাস কিউ চার্জ দুটো একসঙ্গে থাকে, তুই অনেক উপর থেকে ওইটাকে কি দেখবি, প্লাস 2 কিউ চার্জ দেখবি না, দুইটা পয়েন্ট চার্জ কাছাকাছি আছে, তোর মনে হচ্ছে একসঙ্গে আছে, তাহলে প্লাস কিউ তুই কি দেখবি 2 কিউ চার্জ। ওকে, তারপরে তোর মনে হবে ওইখানে কি আছে, একটা সংস্থা তৈরি হয়েছে, একটা সিস্টেম তৈরি হয়েছে যেখানে প্লাস 2 কিউ চার্জ আছে। এবার প্লাস 2 কিউ চার্জ আছে মানে কি, প্লাস 2 কিউ চার্জ থেকে জেড ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয় বল, কিউ এর জন্য কত হয়, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর স্কয়ার, জেড ডিস্টেন্সে কত হবে, কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। বা 2 কিউ এর জন্য কত হবে, 2 কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। দেখো এটা আসছে কি আসে নাই, 2 কিউ এই দুটোকে কাছাকাছি লাগবে, তাহলে কি হবে 2 কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার ইনটু কে ক্যাপ। কে ক্যাপ আসবে, কারটা উপর থেকে দেখতেছি সেই চার্জটাকে কি হবে উপর বরাবর হবে, তার জন্য আসলে জেড অ্যাক্সিস বা কে ক্যাপ। তাহলে এটাকে কিসের মতো মনে হবে, একটা পয়েন্ট চার্জের মতো মনে হবে, এটা জিনিস মাথায় রাখবে, এই দুটাকে একটা পয়েন্ট চার্জের মতো মনে হবে যখন ওদের ম্যাগনিটিউড কত হবে প্লাস 2 কিউ হবে। ক্লিয়ার আছে? আর একটা জিনিস এইখানে তোদের আমি বলি, যেদিন আমি ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স পড়াচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম না, ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি কেমন করে, অর্থাৎ ড্র করি কেমন করে। তোদের ড্র করার জন্য আমি একটা মজাদার জিনিস বলছিলাম, যে যখনই ড্র করবি তখন জুম ইন আর জুম আউট করে ড্র করতে লাগে। দেখ এইখানে কি হচ্ছে, যখন পড়াশোনা এই অবধি তখন পড়াশোনা করলি তখন ওরা কি হচ্ছে জুম আউট হয়ে আছে,
জুম আউট হয়ে দেখতেছি প্লাস 2 চার্জ মাইনাস 2 চার্জ, এখান থেকে চার্জ বের হয়, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড এখানে এইদিকে যাচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ড এইদিকে যাচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ড এইদিকে যাচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ড এমন করে যাচ্ছে, ঠিক আছে না? ইলেকট্রিক ফিল্ড গুলো এমন করে যাচ্ছে, তার জন্য এটা কি আসলো, ঠিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আসলো। এবার যখনই অনেক দূরে গেছিস, এই দুটো চার্জ কি মনে হচ্ছে, একটা চার্জ আছে মনে হইতেছে, অর্থাৎ টুকিও আছে, ইলেকট্রিক ফিল্ড সবগুলো একটার থেকে খালি কি হচ্ছে, বেড়ে হচ্ছে বলে মনে হয়। আর এটা তখন কিসের মধ্যে লাগতেছে, একটা পয়েন্ট চার্জের মতো করে লাগতেছে। অর্থাৎ এই কেসটা কত হলো, জুম আউট হয়ে গেল, সরি একটা জুম ইন জুম আউট, উল্টা পাল্টা হয়তো বলছি, বুঝতে পারছিস, এইটা এটা আলাদা আলাদা লাগতেছিল, আর এটার ক্ষেত্রে একটাই লাগতেছে। তাহলে কিসের মতো লাগতেছে, এটা একটা পয়েন্ট চার্জের মতো লাগতেছে। ক্লিয়ার হচ্ছে? একদম ভেরি গুড সুরাজ। এরপরে আরো ইলেকট্রিক মানে ইলেকট্রোস্ট্যাটিক যতদিন পড়বে মজাদার হবে। তোরা সিম্পল জিনিস প্রথমে দুইটা তিনটে লেকচার যে বুঝছিস, তারপরে আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম আর কঠিন লাগবেই না, লাগতেই দেবো না। ওকে, আর তাহলে মনে রাখিস এই টু কিউ চার্জটা কোথায় মনে হবে, এই দুটো কমতে 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 কোথায় এসে প্লেস হচ্ছে, তার অরিজিনে প্লেস হচ্ছে। সরি, তাহলে if the field point if the field point at a very large distance from the source point, okay, then electric field E due to total charge can be related at a point plus at origin. So it looks like a point charge having amount 2q. ওকে, এটা হলো আমাদের কমেন্ট করার জিনিস ছিল, কমেন্ট করে দিলাম। লেখেন, লেখা হলে বলছি। তোরা এই বইটা সবাই কিনে নিস, ঠিক আছে? এই বইটা খুব ইম্পর্টেন্ট, আমি সব কোশ্চেন টোশ্চেন এই বই থেকেই করাচ্ছি। এই বইয়ে যদিও সলিউশন নেই, কোশ্চেন গুলো আছে। লেখা হলে বলবি। হ্যাঁ বল কোশ্চেন। ও এটা হচ্ছে দ্যাট ইজ কে শর্টকাট আমরা এমন করে লিখি, আই ফুল স্টপ ই ফুল স্টপ, এটা হচ্ছে দ্যাট ইজ।
আমি দ্যাট ইজ বলি অ্যাকচুয়ালি লেখার স্টাইল আই ফুল স্টপ ই ফুল স্টপ, ওকে, কিন্তু আমার এখানে ফুল স্টপ গুলো মিস হয়ে আছে। একদম ওকে। এবার শোন, নতুন একটা প্রবলেম সলভ করি, মজাদার প্রবলেম। বলছে find the electric field at a distance z. Find the electric field at a distance z above one end of a straight line, above one end of a straight line segment, straight line segment of length capital L as shown in the figure. That carries a uniform line charge lambda. Lambda. Check that your formula is consistent with what you would expect for the case এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। বলছে find the electric field at a distance z above one end of a straight line segment of length capital N as shown in the figure. তো বলছে figure that carries a uniform line charge density lambda. First of check that your formula is consistent with what you would expect for the case z very very greater than L. চলো আমরা সলভ করি, মজাদার কোশ্চেন। তাহলে ও আমি হেডিংস দিলাম না, এগুলা কি হচ্ছে, এগুলা রিডিং দিয়ে উপরে একটা হেডিং দেওয়া আছে প্রবলেমস অন কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করলাম, এবার হচ্ছে প্রবলেমস অন কি হচ্ছে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য প্রবলেম স্টার্ট করে দিলাম আমরা। এটা একটা প্রবলেম আমার কাছে সলভ করা খালি দেখবি, তারপরে এগুলো নিজেরাই ইজিলি তুই গোল করবি, সব সলভ করবি, তোর মনে হবে এগুলা কিচ্ছু নাই। ঠিক আছে, এগুলাই কত কষ্ট করে মনে রাখছিস, আর আজকে থেকে এগুলা কিচ্ছু লাগবে না।
ভালো করে দেখ, এটা কি দেওয়া আছে, এটা লাইন চার্জ দেওয়া আছে। সাপোজ কথা আমি ধরলাম এখানে লাইন চার্জ দেওয়া আছে, তো এগুলো প্লাস চার্জ, কিছু বলা না থাকলে আমরা মনে মনে ধরে নেই প্লাস চার্জ। তাহলে এটাই কত দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাম্ডা চার্জ ডেনসিটি দেওয়া আছে। ভালো করে শোন, ল্যাম্ডা চার্জ ডেনসিটি দেওয়া থাকলে এখানে কি করবো, কন্টিনিউয়াস যখন চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে তাহলে একবারে তো করতে পারবি না, ক্ষুদ্র একটা এলিমেন্ট কেটে দিতে লাগবে। তাহলে এইখানে স্মল একটা এলিমেন্ট কেটে নে। কতটা এলিমেন্ট কেটে নে, সাপোজ ধরলি হচ্ছে এক্স ডিস্টেন্সে ডিএক্স স্মল এলিমেন্ট কেটে নিলি। কতটা কেটে নিলি, ডিএক্স স্মল এলিমেন্ট কেটে নিলি। তাহলে এই ডিএক্স এর জন্য এইখানে ফিল্ড পয়েন্টে কি কর, প্রথমে ইলেকট্রিক ফিল্ড বের কর। ওকে, এই ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ডিই হবে। ওকে, তাহলে এই ডিএক্স এলিমেন্টের জন্য এখানে কি করলাম আমরা, ডিএক্স এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করি। তো এইখানে চার্জ কত করে তো ধরলাম আমরা, চার্জ কত আছে হচ্ছে ডিকিউ, ডিকিউ ইকুয়াল টু কত হবে, ল্যামডা ইনটু ডিএক্স। ওকে, সো দেখ এখানে কি আসবে, যে ইলেকট্রিক ফিল্ড at P due to line element dx is dE equal to 1 by 4 pi epsilon 0 dq by earlier by এটা earlier cube। সো এটা কি হতে হবে, d equal to হবে হচ্ছে 1 by 4 pi epsilon 0 lambda dx earlier by হচ্ছে r cube। তাহলে e এর জন্য কি হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে লাগবে, তাহলে ইন্টিগ্রেশন করে দিতে হবে ওভার দা লাইন। ওকে, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো, হ্যাঁ শেষ। হ্যাঁ, কার্লি আর ইকুয়াল টু কি হয়, কার্লি আর সবসময় মনে রেখেছে আর মাইনাস আর প্রাইম, অর্থাৎ ফিল্ড মাইনাস সোর্স। ফিল্ড পয়েন্ট কোনটা, এটা ফিল্ড পয়েন্টের পজিশন কত দেওয়া আছে, জেড। তাহলে 0,0,z দেওয়া আছে, কিছু মানে বলা আছে জেড ডিসটেন্সে, তাহলে 0,0,z। আর এটার পজিশন কত হবে, এটা দেখ এক্স অ্যাক্সিস বরাবর। ভালো করে দেখ, এক্স অ্যাক্সিস বরাবর, এটা মনে মনে ধর এক্স অ্যাক্সিস, আর এটা ধরলাম আমরা জেড অ্যাক্সিস ধরলাম। ওকে, তাহলে এটার পজিশন কত হবে, এই বরাবর। ভালো করে দেখ এখানে কত আছে, x বরাবর x গেছিস, x, y বরাবর যাসনি, z বরাবর যাসনি, x, 0,0। তাহলে কার্লি আর ইকুয়াল টু হবে এটা মাইনাস এটা। তাহলে 0 মাইনাস x i ক্যাপ, তারপর কত হবে 0 মাইনাস 0 j ক্যাপ, তারপরে কত হবে z মাইনাস 0 k ক্যাপ। সো এটা আসবে হচ্ছে মাইনাস x i ক্যাপ, তারপরে হচ্ছে z k ক্যাপ। আর হচ্ছে মড অফ কার্লি আর, অর্থাৎ কার্লি আর এর ম্যাগনিটিউড আমাদের পাচ্ছি আমরা √x স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। তাহলে সবগুলো ভ্যালু কোথায় পুট করে দেবো আমরা, 1 নাম্বার ইকুয়েশনে পুট করে দেব, শেষ। তাহলে ফ্রম ইকুয়েশন 1, তাহলে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু আসলে হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন 0 কমন যাবে, আর হচ্ছে ল্যামডা হচ্ছে কমন যাবে, কারণ এখানে একটি ইউনিফর্ম চার্জ ডেনসিটি দেওয়া হয়েছে। তো ইনটু কার্লিয়ার মান আসতেছে আমাদের মাইনাস x i ক্যাপ প্লাস z k ক্যাপ বাই কার্লিয়ার ম্যাগনিটিউড এটা। তাহলে x স্কয়ার প্লাস z স্কয়ার তার রুট, তার হচ্ছে কিউব ইনটু কি আছে এখানে পড়ে আছে dx। ওকে, আর ইন্টিগ্রেশন ভালো করে দেখ, ইন্টিগ্রেশন কি হবে, এটার লেন্থ দেওয়া আছে ক্যাপিটাল L, তাহলে 0 থেকে শুরু করে ক্যাপিটাল L অবধি কি হবে ইন্টিগ্রেশন, তাহলে 0 থেকে ক্যাপিটাল L। তো এখান থেকে E ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসিলন 0, তাহলে 0 থেকে L মাইনাস x dx বাই x স্কয়ার প্লাস z স্কয়ার 3/2 ইনটু i ক্যাপ প্লাস 0 থেকে L z k ক্যাপ বাই x স্কয়ার প্লাস z স্কয়ার 3/2 ইনটু dx। ওকে, ইন্টিগ্রেশন করতে লাগবে। ইন্টিগ্রেশন করার সময় একটা জিনিস মনে রাখেন যে E ইকুয়াল টু কত আসলে ল্যামডা বাই 4 পাই এপসিলন 0। তাহলে 0 থেকে m, এখানে দেখ কিসের উপর, x এর ভ্যালু, x এই এলিমেন্টটা ভালো করে শোন, এই এলিমেন্টটা এই দিকেও নিতে পারতাম, এই দিকেও নিতে পারতাম, যে কোনো দিকে নিতে পারতাম, অর্থাৎ x এর ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু z এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, z তো ফিক্সড, z ডিসটেন্সে বের করতে বলছে, এটা ফিক্সড।
তাহলে জেড কনস্ট্যান্ট, জেড বাইরে বের করতে পারি কিন্তু এক্স বাইরে বের করতে পারি না। তাহলে কত হবে এটা মনে রেখে এটা -0 থেকে l এক্স ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 আই ক্যাপ। আর এটা জেড বাইরে আসবে, জেড বাইরে আসলো 0 থেকে l dx বাই এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 কে ক্যাপ। ওকে, এটা ইন্টিগ্রেশন সলভ করব। ইন্টিগ্রেশন সলভ করার জন্য কি করি, লেট দেখ যদি এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 হয় আর উপরে এক্স থাকে, আমাদের নিচে প্লাস থাকলে এটাকে কি করি, 12 এ এগুলো অঙ্ক ইন্টিগ্রেশন সবাই করছিস, নিচে যদি প্লাস থাকে এটাকে শর্টকাট করতে লাগবে। শর্টকাট করার বুদ্ধি কি, এটাকে শর্টকাট করার জন্য কি ধরতে পারি, এক্স আছে তো, তাহলে হ্যাঁ টি স্কয়ার ধরে নিই, কিছু একটা ধরে নিই, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু কত ধরে নিই, হচ্ছে টি স্কয়ার ধরে নিই। তাহলে টি স্কয়ার ধরলে দেখ কি হবে, টি স্কয়ার ধরলে এইখান থেকে টি স্কয়ার আর এটা 2 কেটে যাবে, কিউব পড়ে থাকবে উপরের সাথে একটা নিচে কেটে যাবে। তাহলে এখান থেকে কত আসবে, হচ্ছে 2x dx ইকুয়াল টু হচ্ছে 2t dt আসবে। তো এখান থেকে আমরা পাইছি x dx ইকুয়াল টু হচ্ছে t dt পাইলাম। ওকে, আর আমি একটা জিনিস সাজেস্ট করব, কেউ কি করবি না, তোরা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করার দরকার নেই। লাস্টে আমরা আবার কি করব, টি কে এক্স এ কনভার্ট করে দেবো, তারপরে এই লিমিটেই বসায় দেবো, অনেক সোজা হয়। অর্থাৎ ইন্টিগ্রেশনের লিমিট চেঞ্জ করতে গেলে বহুত কঠিন হয়ে যায়, লিমিট চেঞ্জ করবি না। ক্লাসিক্যাল মেকানিক্সে আমি সেন্টার অফ মাসেতেও সেম ভাবেই করাইছিলাম, আমি ইন্টিগ্রেশন এমন করে করাবো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে দেখ ভালো করে, এন্ড এটা ইন্টিগ্রেশন করার জন্য দেখ এক্স স্কয়ার জেড স্কয়ার, উপরে এক্স নাই, এটার ক্ষেত্রেও নিচে প্লাস আছে, প্লাস থাকলে ঝামেলা। প্লাসকে শর্ট করার বুদ্ধি কি, এটাকে এমন করে দেখি, এক্স স্কয়ার কে শর্ট করার জন্য আমরা কি করি, এক্স কে ইকুয়াল টু আমরা এক্স ইকুয়াল টু জেড ট্যান থিটা ধরে নেই। তাহলে কত হবে, জেড স্কয়ার ট্যান স্কয়ার থিটা। তাহলে কি হবে, জেড স্কয়ার কমন যাবে, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা আসবে, 1 প্লাস ট্যান স্কয়ার সেক স্কয়ার থিটা আসবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, ইজিলি ছোট হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কত ধরি, এক্স ইকুয়াল টু ধরি আমরা জেড ট্যান থিটা। dx ইকুয়াল টু কত হবে, হচ্ছে z তো কনস্ট্যান্ট, dx ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। ওকে, তো এটা আসলো। তাহলে ফ্রম ইকুয়েশন 2 দুই নম্বর ইকুয়েশন বসাই দিই, ইলেকট্রিক ফিল্ড। আমি বললাম যে লিমিট বসাবি না, লিমিট ছাড়া এখন করবি, লাস্টে গিয়ে লিমিট চেঞ্জ করে দিবি। তাহলে কি হবে, মাইনাস জি, লিমিট বসানোর দরকার নেই, x dx, x dx ইকুয়াল টু আসলো t ইনটু dt বাই এখানে আসলে হচ্ছে এটা মানে x স্কয়ার z স্কয়ার, x স্কয়ার z স্কয়ার মানে t স্কয়ার ধরছি, t স্কয়ার একটা স্কয়ার কাটে গেল, তাহলে পড়ে থাকলো t কিউব, আর এইদিকে কত আসলে হচ্ছে i ক্যাপ প্লাস z হচ্ছে কমন, আর লিমিট বসানোর দরকার নাই। dx dx মানে এখানে হচ্ছে তোর হচ্ছে z sec স্কয়ার থিটা d থিটা বাই হচ্ছে x স্কয়ার প্লাস z স্কয়ার। x স্কয়ার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি x স্কয়ার মানে z স্কয়ার প্লাস tan স্কয়ার থিটা, তাহলে z স্কয়ার কমন গেল, এখানে একটা z স্কয়ার আছে, z স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে এখানে আছে z স্কয়ার, z স্কয়ার কমন গেল, তারপর বাইরে বের করে নিয়ে আসলাম, তাহলে কিউব পড়ে থাকলো 1 প্লাস পড়ে থাকলো হচ্ছে tan স্কয়ার থিটা, তার হচ্ছে 3/2 কিউব, tan স্কয়ার থিটা 3/2 কিউব, আর সঙ্গে পড়ে থাকলো হচ্ছে k ক্যাপ। ইন্টিগ্রেশন গুলো একটু বড় হবে বাট ইজি। তাহলে এটা কত আসলো, t -2 dt i ক্যাপ প্লাস এটা কত জেড স্কয়ার, আর নিচে আসলো জেড, তাহলে 1/z। ঠিক আছে, জেড স্কয়ার আর জেড, আর পড়ে থাকলো এখানে হচ্ছে সেক স্কয়ার থিটা d থিটা বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, আর হচ্ছে এখানে হচ্ছে তাহলে হচ্ছে স্কয়ার কেটে যাবে, তাহলে হচ্ছে সেক কিউব থিটা। ওকে, ইনটু হচ্ছে কে ক্যাপ। তো এটা আসলো ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 মাইনাস এটার জন্য আসবে হচ্ছে t-3, তার মানে হচ্ছে t টু দি পাওয়ার -2, -2 এটা হচ্ছে -2 প্লাস 1, তাহলে t টু দি পাওয়ার -1 বাই হচ্ছে -1 i ক্যাপ, তারপর হচ্ছে প্লাস 1/z, এটা দর্শক একটা নিচে সেক করে আছে, সেকের উল্টা হচ্ছে cos, তারপর ইন্টিগ্রেশন cos থিটা d থিটা k ক্যাপ।
তাহলে এটা আসলে হচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 মাইনাস মাইনাস প্লাস 1/t আই ক্যাপ। ওকে, আর হচ্ছে cos থিটা আসলো 1/z sin থিটা কে ক্যাপ। এবার লিমিট বসাইতে লাগবে। এটা কোশ্চেন একবার পড়ে নিলাম, লাস্টে বলছে চেক দ্য গিভেন ফর্মুলা। ঠিক আছে, তো এটা কত আসলো, ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 1/t। টি মানে এখান থেকে দেখ, টি মানে আসবে এখান থেকে, তুই যদি দেখিস টি ইকুয়াল টু আসবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপরে রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার হচ্ছে লিমিট বসায় দেয়। এবার লিমিট কত হচ্ছে 0 থেকে l, বুঝছিস? আচ্ছা ভালো করে, এইখানে এক্স এক্স এর লিমিট কত ছিল, 0 থেকে l ছিল। আমরা মাঝখানে টি বানায় নিয়েছিলাম, তার জন্য এখানে কোনো লিমিট লিখি নেই। লাস্টে গিয়ে আবার এক্স বানাইছি, এখন কি করবো, লিমিট বসায় দেবো, তাহলে ইজি হবে, তাহলে আর লিমিট চেঞ্জ করতে লাগবে না। এবার একটা আছে হচ্ছে সাইন থিটা প্লাস, এটা চাই ক্যাপ আছে, প্লাস 1/z সাইন থিটা। সাইন থিটা কি হবে? ওকে, দেখ ট্যান থিটা ইকুয়াল টু কি জানি, এখান থেকে দেখ বের করে দিচ্ছি তোদের। ট্যান থিটা ইকুয়াল টু আমরা পাই x/z। ভালো করে দেখ, x/z। ট্যান থিটা মানে কি, এলও ভিও এল ভি, তার মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি যদি, তাহলে অতিভুজ কত হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে কত হচ্ছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। আর সাইন থিটা মানে কত, সাইন থিটা মানে এলও লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে এক্স, অতিভুজ কত, রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখ কত আসলো, সাইন থিটা এখানে আছে 1/z সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে x বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা লিমিট যদি বসাইস তোরা, লিমিট বসাইলে হবে হচ্ছে x z এর লিমিট হচ্ছে, x এর লিমিট 0 থেকে l ইনটু k। ওকে, এবার হচ্ছে লিমিট বসাইতে आंसर চলে আসবে। ওকে, তাহলে এটা ঠিক আছে। সো ল্যামডা বাই 4 পাই এপসিলন 0, l বসাইতে আসতেছে 1 বাই রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার, মাইনাস 0 বসাইলে 1 বাই জেড ইনটু আই ক্যাপ, প্লাস 1 বাই জেড, 1 বাই জেড, এল বসাইলে এল বাই রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার, 0 বসাইলে 0 ইনটু কে ক্যাপ। ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 1 বাই রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার, মাইনাস 1 বাই জেড আই ক্যাপ, প্লাস এল বাই জেড রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা আসলো অ্যান্সার। কমপ্লিকেটেড নাই রে, ইন্ডিকেশন এগুলা তাড়াতাড়ি সলভ করে যাবে, একদিন দুই দিন প্র্যাকটিস করতে লাগবে, তারপরে এমনি হবে। আর আমি আছি তো তোদের জীবন ইজি করার জন্য, দেখ আমি কি বুদ্ধি দিচ্ছি। একটু কষ্ট কর, তাহলে তোদের জীবন ইজি করে দেবে। কষ্ট না করলে ইজি করে দেবো না, ফ্রিতে ইজি করা যাবে।
একদম ঠিক কথা, ইজি ইজি সবসময় লাইফকে ইজি করে দেবে। লাইফকে কঠিন করার কোনো মানে হয় না। এবার দেখ এই কোশ্চেনটার সঙ্গে কি বলছিল বলতো, কোশ্চেনটার সঙ্গে বলছে যে লাস্টে বলছে যে চেক দ্যাট ইউর ফর্মুলা ইজ কনসিস্টেন্ট উইথ হোয়াট ইউ উড এক্সপেক্ট ফর দ্য কেস জেড ভেরি ভেরি গ্রেটার দেন এল। জেড কি ছিল, জেড হচ্ছে হাইটটা ছিল আর এল হচ্ছে ওই লেনটা ছিল। এবার ভালো করে শোন, যদি ওই যে লেনটা জেড অনেক হাইট হয়, ওই লেনটাকে ছোট হইতে লাগবে, ছোট হইতে হইতে এটা কিসের মতো লাগবে, ছোট তো আর হবে না, তো দেখতে কি মনে হবে, ছোট হচ্ছে, যত হাইট উপরে যাবে তত তোর লেন্থ কি মনে হবে, ছোট হচ্ছে। ছোট হইতে হইতে তোর একটা টাইমে মনে হবে এটা কি একটা পয়েন্ট চার্জ মনে হবে। এবার এল লেন্থের একটা পয়েন্ট চার্জ আছে, ওই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, ওই পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হওয়ার কথা কত, এমন হবে না ইলেকট্রিক ফিল্ড এল লেন্থের পয়েন্ট চার্জ, তাহলে কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড অনেক উপরে গেলে জেড স্কয়ার, যেখানে কিউ ইকুয়াল টু কত হবে ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু হবে কিউ বাই এল, তার মানে কিউ ইকুয়াল টু কত হবে ল্যামডা এল। তাহলে অ্যানসার কত আসা উচিত, ল্যামডা এল বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। ওকে, এটা আসে অ্যানসার আসা উচিত। তাহলে জেড এর মান শোন, জেড এর মান যখন ভেরি ভেরি গ্রেটার দেন এল হবে, অ্যানসার কত আসবে, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ল্যামডা এল বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। দেখি এটা আসে কি আসে না। বুঝছিস তো কেন বললাম, যে কোশ্চেনে বলেই দিছে আমাদের চেক দ্যাট ইওর ফর্মুলা ইজ কনসিস্টেন্ট, এই ফর্মুলাটা যে বের করলাম এটা ঠিক না ভুল কেমন করে বুঝবো, এটাও বোঝার জন্য বলছে যে চেক দ্যাট ইওর ফর্মুলা ইজ কনসিস্টেন্ট উইথ হোয়াট ইউ উড এক্সপেক্ট। তাহলে কি এক্সপেক্ট করছি, তোকে এতটুকু বুঝাই দিছে, তুই যে ট্যালেন্টেড স্টুডেন্ট এটা বুঝে গেছে বই লেখক, ঠিক আছে, লেখক বুঝে গেছে তুই ট্যালেন্টেড স্টুডেন্ট, তার জন্য তুই অঙ্কটা করার সঙ্গে সঙ্গে যখন কোশ্চেনটা পড়ছিস তুই বুঝেই গেছিস যে যখন জেড এর মান অনেক বেশি হবে এল এর মান ছোট হবে, এল এর মান ছোট হলে এটা একটা পয়েন্ট চার্জের মতো লাগবে, আর পয়েন্ট চার্জ কিউ পয়েন্ট চার্জ থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কত হয় 1/4 পাই এপসিলন 0 কিউ বাই আর স্কয়ার, জেড ডিস্টেন্সে কত হবে 1/4 পাই এপসিলন 0 কিউ বাই জেড স্কয়ার, তাই হবে। কিন্তু এইবার হচ্ছে লেন্থ দেওয়া আছে, এল লেন্থ দেওয়া আছে, ল্যামডা চার্জ ডেনসিটি দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল, তাহলে কিউ এর জায়গায় কত হবে ল্যামডা, তাহলে অ্যানসার কত আসবে ল্যামডা এল বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার। দেখি আসে কি আসে না। ওকে, এটা যদি আসে তার মানে এটা ফর্মুলা কি আছে আমাদের ঠিক আছে, দেখি আসে কি আসে না। ওকে, দেখার চেষ্টা করি, দেখতে তো বাধা নেই, চল তাহলে দেখি এই ফর্মুলাটা আসে কি আসে না। এটাকে সাজায় লেখার ভিত্তি কি দেখো, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসিলন 0, এখান থেকে জেড আমি কমন নিলাম, জেড কমন নিলে এখান থেকে কি পড়ে থাকবে, জেড বাই রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 1 আই ক্যাপ, আর হচ্ছে এল বাই রুট ওভার এল স্কয়ার প্লাস জেড স্কয়ার ইনটু কে ক্যাপ, ঠিক আছে। ওকে, এবার কি করি, ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 জেড, এইখান থেকে আমি কি করি, প্রথম কেসটা থেকে জেড আমি কমন নিই, জেড স্কয়ার যদি কমন নেই তাহলে জেড স্কয়ার বাইরে রুট ওভার থেকে বাইরে বাইরে হয়ে আস্তে আস্তে জেড হয়ে যাবে, আর এটা কি করে থাকবে 1 প্লাস এল স্কয়ার বাই জেড স্কয়ার মাইনাস 1, ওকে, ইনটু আই ক্যাপ প্লাস এখান থেকে জেড কমন নিলে এল বাই কত আসবে হচ্ছে জেড স্কয়ার যদি কমন নেই জেড বাইরে পড়ে আসবে, তাহলে কত হবে রুট ওভার 1 প্লাস এল স্কয়ার বাই হচ্ছে জেড স্কয়ার হবে ইনটু কি আসবে হচ্ছে কে ক্যাপ, এটা অ্যানসার আসবে। এবার দেখ ভালো করে শোন, when z very very greater than l, very very greater than l হলে দেখ l কি হচ্ছে অনেক ছোট, ভালো করে শোন, l অনেক ছোট, z এর মান কি হচ্ছে অনেক বড়, তাহলে এটা টার্ম কত দিবে 0 আসবে। ওকে, ক্লিয়ার আছে, দেখ ভালো করে, l অনেক ছোট z অনেক বড়, এতে স্কয়ার তাহলে কত হবে, l স্কয়ার আরো অনেক ছোট হবে, z স্কয়ার আরো অনেক বড় হবে, তার জন্য এটা কত হবে নিয়ারলি ইকুয়াল টু 0 হবে, সিমিলারলি এটাও কত হবে নিয়ারলি ইকুয়াল টু কত হবে 0 হবে। ওকে, তো এই দুটো যদি 0 হয় তাহলে এটাকে কি লেখা যায় ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 জেড, আর এখানে দেখ জেড জেড তো আগেই কাটা গেছে, তাহলে এটা কত আসলো 1 মাইনাস 1 আই ক্যাপ, তারপরে কত আসলো প্লাস এখানে কত আসলো এল বাই জেড ইনটু রুট ওভার 1 প্লাস 0, এটা 0 ডিসি ইনটু কে ক্যাপ। সো এখান থেকে যদি দেখিস কত আসলো ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 জেড, এটা কত হয়ে গেল 0 হয়ে গেল, আর এটা থেকে কি করে আসে এল বাই জেড ইনটু কত আসবে হচ্ছে কে ক্যাপ। তাহলে যদি গুণ করে দেয় সব ঠিকঠাক করে
তাহলে কত আসতেছে দেখো, ল্যামডা এল বাই 4 পাই এপসিলন 0, এখানে কি আছে জেড আর জেড, তাহলে কত হবে জেড স্কয়ার ইনটু কে ক্যাপ। যেটা অ্যানসার চাইছিলাম ওটা আসছে কি আসেনি, বলো। রাধা রাধে, রাধে রাধে। ঠিক আছে, হয়েছে কি হয় নাকি বল। এটাই চাইছিলাম, একটা পয়েন্ট আছে, এটাই দেখতে কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার, আর কে ক্যাপ বরাবর আসবে কারণ হাইট উপর দিকে নিতেছি, এটা স্বাভাবিক জিনিস, এটা আসবে। ওকে, তাহলে দেখ উত্তর যেটা চাইছি উত্তর আমরা পাই গেছি। টু স্পিড হয়ে গেছে। ওকে, তো যেটা অ্যান্সার চাইছি ওইটা অ্যান্সার পাই গেছি। তারপরে আমরা যে ফর্মুলাটা বের করছি ওটা একদম ঠিক ফর্মুলা, কোনো ভুল নেই। ওকে, তো আর একটা প্রবলেম সলভ করি। সেম ধরনের একটা কোশ্চেন বলছে, বলছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড at a distance z, at a distance z above the midpoint of a straight line, above the midpoint of a straight line segment of length 2l that carries uniform line charge lambda as shown in figure.
ওকে, এটা কর। মজাদার কোশ্চেন, একই কোশ্চেন, সেম কোশ্চেন, শুধুমাত্র এর আগের বার কি বলছে, একটা এল লেন্থ ছিল, ওটা এক সাইডে বের করছিলাম, সাইড থেকে জেড ডিস্টেন্সে। এবার এল তে জায়গায় 2 এর লেন্থ দেওয়া আছে, সেম জিনিস, কিন্তু ওটার মিড পয়েন্ট থেকে জেড ডিস্টেন্সে বের করতে বলছে। চলো শুরু কর। স্টার্ট করে দে। তাহলে দেখ, এটার ক্ষেত্রে কি করবি, সিম্পল জিনিস, এটা হচ্ছে মাইনাস এল প্লাস এল, এটা হচ্ছে রডটা 0, এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নে ডিএক্স, এখান থেকে অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে কেটে নে, এটা থেকে এটার জন্য পি পয়েন্টে এখানে ইলেকট্রিক ফিল্ড বের করে নে 0,0,z। তাহলে এটা হবে হচ্ছে কার্লিয়ার সোর্স থেকে ফিল্ড পয়েন্ট। তাহলে কার্লিয়ার ইকুয়াল টু কত হবে, এখানে দেখ এটা এল দেওয়া আছে তো, এটা পয়েন্ট কত হবে, x,0,0 হবে। তার মানে এটা হবে হচ্ছে কার্লিয়ার ইকুয়াল টু হচ্ছে 0 - x i ক্যাপ প্লাস 0 - 0 j ক্যাপ, তারপরে কত হচ্ছে z - 0 k ক্যাপ। সো -xi ক্যাপ প্লাস z k ক্যাপ। আর মড অফ কার্লিয়ার, ম্যাগনিটিউড অফ কার্লিয়ার ইকুয়াল টু কত হবে, x স্কয়ার প্লাস z স্কয়ার হবে। ওকে, তো ইলেকট্রিক ফিল্ড কত হবে, তো ইলেকট্রিক ফিল্ড এট পি, ইলেকট্রিক ফিল্ড এট পি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে কত হবে, ডি এর একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ই ইকুয়াল টু কত, তাহলে পাবো হচ্ছে লাইন ইন্টিগ্রাল 1/4πε0, এগুলোকে বাইরে দিই 1/4πε0 ডিকিউ, ডিকিউ মানে পাবো হচ্ছে ল্যামডা ইনটু ডিএক্স, একবার লিখে দিই ল্যামডা ডিএক্স ইনটু কার্লি আর বাই হচ্ছে কার্লি আর কিউ। তো এখান থেকে কত পাচ্ছি, ই ইকুয়াল টু আগের মতোই করলে 1/4πε0 মাইনাস এল থেকে প্লাস এল ল্যামডা ইনটু ডিএক্স ইনটু কার্লি আর ইকুয়াল টু কত পাবো, -xi ক্যাপ
প্লাস জেড কে ক্যাপ বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার কিউব। সো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু পাচ্ছি 1/4 পাই এপসিলন 0, ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা বাইরে আসলো। এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস এল থেকে প্লাস এল মাইনাস এক্স ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 ইন্টু আই ক্যাপ প্লাস জেড কনস্ট্যান্ট বাইরে আসলো মাইনাস এল থেকে প্লাস এল, এখান থেকে পড়ে থাকবে হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 ইন্টু কত আসবে হচ্ছে কে ক্যাপ। এবার ভালো করে শোন একটা জিনিস, এটাকে আমি প্রবলেম ইজি করার জন্য তোদের আমি একটা বুদ্ধি দিই। ওকে, কি বুদ্ধি দিই? এইখানে দেখ একটা জিনিস আছে, এইখানে ফাংশনটা কি আছে? ফাংশনটা f অফ x ইকুয়াল টু, দেখ ভালো করে, x বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2, এটা হচ্ছে ফাংশনটা আছে। এটা ইন্টিগ্রেশন করতে লাগবে। এবার ইন্টিগ্রেশনের জন্য একটা জিনিস বলে রাখতেছি, যারা যারা ফুরিয়ার ট্রান্সফরমেশন পড়ছিস, তারা ভিডিও দেখছিস, তাদের তো একদম ইজি, তোরা উত্তর জানিস এটার কত হবে। আর যারা যারা ফুরিয়ার পড়িস নাই এখনো, তাদের বুদ্ধি বলি একটা, দেখ সবসময় মনে রাখিস যে কমপ্লিট ইন্টিগ্রেশন, একটা কথা শুনিস, কমপ্লিট ইন্টিগ্রেশন মানে যেমন দুইটা মাইনাস এল থেকে প্লাস এল, বা হচ্ছে যেমন হচ্ছে -2 থেকে +2, এমন যদি কোনো কিছু হয়, কমপ্লিট ইন্টিগ্রেশন যদি হয়, বা হচ্ছে -পাই থেকে +পাই, এমন যদি হয় -পাই থেকে +পাই, এই ধরনের কমপ্লিট যদি ইন্টিগ্রেশন হয়, তাহলে যদি ওয়াট ফাংশন হয়, ওয়াট ফাংশনের কমপ্লিট ইন্টিগ্রেশনের মান 0 আসে, আর ইভেন ফাংশনের ওটা কি লিখবো হচ্ছে 2 ইনটু ওই ইন্টিগ্রেশনটা লিখবো। এবার ওয়াট ফাংশন আর ইভেন ফাংশন কেমন করে টেস্ট করি এটা বোঝে। সাপোজ যদি f অফ x ইকুয়াল টু কত আছে, যেমন x আছে, এইখানে কি কর, x এর জায়গায় কি করে দে, ভালো করে শোন, x এর জায়গায় -x বসাই দে, তাহলে কত হবে -x। তাহলে এটা কি, তো x মানে কি, তো f অফ x, তাহলে দেখ f অফ x আসলো। তাহলে f অফ -x যদি এমন হয়, ভালো করে শোন, f অফ -x যদি -f অফ x, অর্থাৎ মাইনাসটাকে যদি বমি করে বের করে দেয়, ওটাকে কি বলি আমরা, অড ফাংশন বলি। এটাকে কি বলি আমরা, অড ফাংশন। তার মানে x একটা কি হচ্ছে অড ফাংশন। আর যদি এমন হয় কখনো, ভালো করে শোন, f অফ x ইকুয়াল টু যদি x স্কয়ার হয়, তাহলে এইটার ক্ষেত্রে f এর জায়গায় -x বসাও তো কত হবে, -x তার কি হচ্ছে স্কয়ার, মানে কত আসে x স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রে মাইনাস অফ x অফ -x ইকুয়াল টু x স্কয়ার মানে কত, f অফ x। এইখানে দেখ x x এখানে x এর জায়গায় মাইনাস বসাইছি, ঠিক x কে বের করে দেয়নি, অর্থাৎ বমি করেনি, x কে খায়া নিছে। x কে যখনই খায়া নিছে, এটাকে কি বলি আমরা, ইভেন ফাংশন। ওকে, এটাকে কি বলি আমরা, ইভেন ফাংশন। যারা গ্রাফ দেখছিস তাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে, এটাকে কি বলি আমরা, ইভেন ফাংশন, এটাকে কি বলি আমরা, অড ফাংশন। তাহলে অড ফাংশনের ক্ষেত্রে ওটাকে হচ্ছে মাইনাসটাকে বের করে দেয়, ইভেন ফাংশনের ক্ষেত্রে মাইনাসটাকে খায় নেয়। ওকে, ক্লিয়ার আছে? এবার অড ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস ভালো করে শুনবি, অড ফাংশনের ক্ষেত্রে ফুল ইন্টিগ্রেশনের লিমিট ভ্যালু কত হয় হচ্ছে, ইন্টিগ্রেশন কত হয়, 0 হয়। আর ইভেন ফাংশনে ওটাকে কি করে আমি ডাবল করে লিখি, মানে কি বোঝাচ্ছি। ওকে, এবার দেখি এইখানে কি হচ্ছে, এইখানে লিমিট দেখো -l থেকে +l আছে, -l থেকে +l আছে, অর্থাৎ এই যে লিমিট গুলো কি হচ্ছে, মনে রাখিস এগুলো হচ্ছে কমপ্লিট লিমিট আছে। এই যে প্রসেসটা আমি শেখাচ্ছি, এগুলো কিন্তু মনে রাখিস যে মাইনাস থেকে প্লাস হইতে লাগবে, মাঝখানে অরিজিন থাকতে লাগবে, মাইনাস থেকে প্লাস, কমপ্লিট ইন্টিগ্রেশন। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনে আমরা এগুলা বুদ্ধি ইউজ করতে পারি। তাহলে এইখানে একটা জিনিস ভালো করে দেখ, এইখানে ফাংশনটা কত, সাপোজ একটা ফাংশন f অফ x ইকুয়াল টু কত, x বাই রুট ওভার x স্কয়ার প্লাস z স্কয়ার, তার কত আছে হচ্ছে 3/2 দেওয়া আছে। তাহলে f অফ -x বসাতো, -x বসালে এটা কত হবে, -x আর x স্কয়ার কত হবে, -x এর স্কয়ার করলে হচ্ছে x স্কয়ার পড়ে থাকবে, z স্কয়ার পড়ে থাকবে 3/2। তাহলে এটা করলে কত হবে, -f অফ x আসবে না, কারণ এটা মানে কি, f অফ x। তাহলে f অফ -x ইকুয়াল টু কত আসলে হচ্ছে -f অফ x। তারপরে এটা একটা কি ফাংশন, এটা একটা অড ফাংশন, এটা একটা অড ফাংশন। তাহলে অড ফাংশনের ফুল ইন্টিগ্রেশন কত হবে, 0 হবে, এটা করতেই লাগবে না 0। আর যদি কেউ করতেছিস আগের মতো করে করতে পারিস, সিম্পল জিনিস, 0ই আসবে। আগের মতো করে করতে চাইলে কি করবি, x স্কয়ার প্লাস z স্কয়ার কে কি ধরবি, x স্কয়ার প্লাস z স্কয়ার কে আগে যেমন আমরা t স্কয়ার ধরলাম, অঙ্কে ধরবি, t স্কয়ার ধরবি, তারপরে কি সলভ করবি, সলভ করে অ্যান্সার কত আসবে, 0ই আসবে।
অ্যান্সার তুই যেমন করেই কর, প্রবলেম তো অ্যান্সার একই হবে, ঠিক আছে? প্রবলেম তুই যে প্রসেসে সলভ কর, অ্যান্সার সেমই আসবে। অ্যান্সার নিয়ে কোনো টেনশন করার দরকার, ক্লিয়ার আছে? অ্যান্সার সেম আসবে। এবার আমি তোদের বললাম, তোদের মনে রাখতে পারে এত কিছু মনে রাখতে লাগবে, তোরা একবার যদি ঠিক করে প্র্যাকটিস করিস না, ফুরিয়ার গ্রাফ এগুলো যেমন করতেছি, এগুলো দেখবি এগুলোর ক্ষেত্রে আর তুই অত করে ধরবি কেন, এগুলো এমনি চোখে দেখার সাথে সাথেই বুঝবি যে কোনটা জিরো কোনটা কি হবে, ঠিক আছে? ওই জন্য এটা অনেক ইজি হয়ে আসবে। একটু আজকে প্রথমবার যারা করতেছিস তাদের একটু ভুলভাল লাগতে পারে, কোনটা ইকুইভ্যালেন্ট ফাংশন কোনটা অড ফাংশন, এত কিছু মনে, বাট প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। ওকে। আর একটা জিনিস বলে, সাইন থিটা থিটার ইন্টিগ্রেশন যেগুলো থাকবে ওগুলো তো তোদের চুটকিতে আমি করে দেব, ঠিক আছে? খালি ফ্র্যাকশন অফ সেকেন্ডে করে ফেলবো, এত বড় বড় ইন্টিগ্রেশন এক লাইনে শেষ করে দিই, আমি বুদ্ধি শিখাই। তো এইটা হচ্ছে, এটাই গেল। এবার এইটার দেখতে দেখো, এটার দেখতে ফাংশনটা কেমন আছে। এফ অফ এক্স ফাংশনটা কত, 1/x² প্লাস z² 3/2। তাহলে এটার ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স বসাবো, মাইনাস এক্স বসাইলে 1 মাইনাস এক্স স্কোয়ার কত হবে, x² প্লাস z², তারপর কত হচ্ছে 3/2। এটা মানে কি, এফ অফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত আসলো, এফ অফ এক্স। অর্থাৎ কি করলো দেখো, মাইনাসটাকে খায় নিছে, মাইনাসটাকে খায় নিলে এটা কি ফাংশন, একটা ইভেন ফাংশন। আর ইভেন ফাংশন হলে কি বললাম আমি, এটাকে ডবল করে লেখা যায়। কেমন করে ডবল করে লেখা যায় ভালো করে, তাহলে এটার তো কত আসলো, জিরো আসলো, পয়েন্টটা ক্ষেত্রে যে এটা দেখ মাইনাস এল থেকে প্লাস এল আছে, তো এটাকে কি করে দেয়, ডবল কর 2, আর লিমিট কি করা হচ্ছে, সিঙ্গেল করে দে, তাহলে 0 থেকে এল করে দে। এইটা হচ্ছে এই ধরনের ইন্টিগ্রেশন করার বুদ্ধি। তাহলে যখনই ইভেন ফাংশন থাকবে এটাকে কি করবি, ডবল করে দিবি। কারণটা ভালো করে দেখ, তুই যদি দেখিস এটা 0, এইদিকে হচ্ছে প্লাস এল আছে, এদিকে মাইনাস এল আছে, এইখান থেকে শুরু করে এইখানে তুই কি করতিস, এতক্ষণ ইন্টিগ্রেশন করতিস। এবার ইভেন ফাংশন মানে কি, এইদিকেও যেমন আছে এইদিকেও তেমন আছে, এটাকে বলি মানে ইভেন ফাংশন। তাহলে আমরা কি করি, এই পাশটাকে কি করে দিই আমরা, এটাকে ডবল যখন রিপিট হচ্ছে এই পাশটাকে আউট করে দিলাম, তাহলে এটাকে দুইবার নিয়ে নিই, একবার 0 থেকে এল আর একবার 0, দুইবার নিয়ে নিলাম। ইভেন ফাংশনের আর একটা উদাহরণ দিই তোদের, এটা যেমন একটা ইভেন ফাংশন, অর্থাৎ এই পাশেও যেমন দেখতে এই পাশেও তেমন দেখতে, তাই একটা পাশ সলভ করলেই হয়ে যায়, 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যায়। এবার হচ্ছে ইভেন ফাংশন। সো এটার ক্ষেত্রে লেট এটা তো একটু আগে ইন্টিগ্রেশন করলাম, x² প্লাস z² কে কি ধরবি হচ্ছে, সরি x কে ধরবি হচ্ছে z tan থিটা ধরবি, তাহলে dx ইকুয়াল টু হবে হচ্ছে tan x অফ থিটা d থিটা। তাহলে e ইকুয়াল টু পাই কেসিস ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 2z dx হচ্ছে, আর এটা আসলে হচ্ছে একবারে লিখে দিয়ে হচ্ছে জেড স্কয়ার কমন গেল, তাহলে z2 আর 1 প্লাস, একবারে সবকিছু লিখে দিলাম, ইনটু আসলো ঠিক। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু আসলে হচ্ছে ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 2z বাই z2 z স্কয়ার। আর এটা হচ্ছে উপরে গেল হচ্ছে cos থিটা, cos থিটার ইন্টিগ্রেশন কত আসবে, sin থিটা। ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 2 বাই z sin থিটা। sin থিটা একটু আগে লিখলাম x বাই রুট ওভার কত হচ্ছে, x স্কয়ার প্লাস l স্কয়ার 0 থেকে l। তো এটা যদি লিখি ইলেকট্রিক ফিল্ড 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 z, আর l বসাইলে l বাই রুট ওভার l স্কয়ার প্লাস l স্কয়ার, আর এটা 0 বসাইলে 0। ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু আসলে হচ্ছে আমাদের 2 ল্যামডা l বাই 4 পাই এপসিলন 0 z ইনটু কত l স্কয়ার,
তার মানে এল স্কয়ার প্লাস এল স্কয়ার হচ্ছে 2 এল স্কয়ার, অর্থাৎ এল ইনটু রুট। ও সরি, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা আসলো ইলেকট্রিক ফিল্ডের। ইন্ডিকেশন সিম্পল জিনিস। ওকে, যাই হোক, এবার শোন, কোশ্চেনটার লাস্ট পার্টটা কি বলছে ভালো করে দেখো। এটা কিসের মতো দেখতে লাগবে, আবার ভালো করে দেখ, যদি দূর থেকে দেখি এটা একটা পয়েন্টের মতোই লাগবে, পয়েন্টের মতোই আসারও দরকার। আসে কি আসে না দেখি না, ই ইকুয়াল টু, এখান থেকে কিছু কমন নেই, 2 ল্যামডা এল বাই 4 পাই এপসিলন 0, জেড স্কয়ার কমন নেই, জেড স্কয়ার কমন নিলে কি হতো, আসলে হচ্ছে জেড ইনটু জেড কমন নিলাম, তাহলে এটা আসলে হচ্ছে 1 প্লাস এল স্কয়ার বাই জেড স্কয়ার। তাই জেড ভেরিয়েবল গ্রেটার দেন এল, জেড ভেরিয়েবল গ্রেটার দেন এল বলছে, তার মানে এটা টেন্ডস টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আসবে হচ্ছে 2 ল্যামডা এল কে ক্যাপ বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার, আর 1 প্লাস 0 মানে আসে না, তাহলে এটাই আসলো। তাহলে কত আসলো, ই ইকুয়াল টু আসলো হচ্ছে 2 ল্যামডা এল বাই হচ্ছে 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার কে ক্যাপ। এটাই তো আসার কথা ছিল, পয়েন্ট চার্জের মতোই লাগতেছে। এর আগের বার কত আসছিল, ল্যামডা এল, কারণটা এর আগের বার লেন্থ কত ছিল, এল লেন্থ ছিল, এইবার লেন্থ কত আছে, 2 এর লেন্থ আছে, তাহলে জেনে যা 2 ল্যামডা এল। কারণটা এইখানে কি ল্যামডা ইকুয়াল টু কত, সারফেস চার্জ, সরি লাইন চার্জ ডেনসিটি কত হচ্ছে, কিউ বাই হচ্ছে লেন্থ, এইখানে লেন্থ কত আছে, 2 লেন্থ আছে, তাহলে কিউ ইকুয়াল টু কত আসতেছে, 2 ল্যামডা এল। তাহলে এখানে যদি অ্যাকচুয়ালি দেখি সেটা পয়েন্ট চার্জের মতোই লাগতেছে, 2 ল্যামডা এল মানে কত হচ্ছে, কিউ বাই 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার কে ক্যাপ। যদিও আমাদের কিউ এর ফর্মে দেওয়া নাই, আমি তোদের খালি বোঝালাম, যদি কিউ এর ফর্মে দেওয়া থাকতো তাহলে এটা উত্তর আসতো। অ্যাকচুয়ালি মনে রাখিস, কোশ্চেন যেটা দেওয়া থাকে ওই ফর্মে দেখতে হবে, কোশ্চেন এই ফর্মে দেওয়া আছে, ল্যামডার ফর্মে দেওয়া আছে, অ্যান্সার ল্যামডাই আসবে। ওকে, ক্লিয়ার আছে? তাহলে এটা গেল উত্তর। সো আজকে এগুলাই একটা হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কটা করে আনবি। আর হচ্ছে আজকে সিম্পল এই প্রবলেম গুলো। তো আমাদের এখন মনে হয় কি, আমরা কম্পোনেন্ট ছাড়া শুধুমাত্র ভেক্টর নেব, ভেক্টর নিয়েই করব, যেটা ভেক্টর কোঅর্ডিনেট সিস্টেম শিখছি ওগুলো দিয়েই করব, খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো হোমওয়ার্ক না দিই, হোমওয়ার্ক না দিয়ে একটা জিনিস আমি লেখাচ্ছি, এটা লিখে রাখবি তোরা। হোমওয়ার্ক বলতে এই জিনিসটা টেস্ট করবি যেটা দিচ্ছি, এরপরের দিন থেকে তাতে প্রবলেম সলভ করার জন্য, একটা প্রবলেম সলভ করতে তোর যদি ইন জেনারেল 15 মিনিট লাগে, সেটা আমি 2 মিনিট বা 30 সেকেন্ড বানায় দিতে পারি। ওকে, 30 সেকেন্ড বানানোর বুদ্ধি দিতেছি, এগুলা যেগুলা দিতেছি এগুলা বাড়িতে একবার টেস্ট করবি। আর ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের খাতার পাশে অবভিয়াসলি ভালো জায়গায় এটা লিখে রাখবি। সেটা ভ্যালু গুলো কি কি হয় শোন। 1 নাম্বার, 0 থেকে 2 পাই সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু 0 হয়, আর হচ্ছে 0 থেকে 2 পাই cos থিটা ডি থিটা, এটার ভ্যালু কত হয়েছে, 0 হয়। এগুলা মনে রাখবি, ঠিক আছে, ডাইরেক্ট একবারে ইউজ করব। তারপরে 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু 2 হয়। তারপরে হচ্ছে
0 থেকে পাই cos থিটা d থিটা ইকুয়াল টু 0 হয়। তারপর হচ্ছে 0 থেকে পাই বাই 2 sin থিটা d থিটা ইকুয়াল টু হয় 1। 0 থেকে পাই বাই 2 cos থিটা d থিটা এটার ভ্যালু কত হয় 1 হয়। এগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এর পরের দিন প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 0 থেকে 2 পাই sin 2 থিটা d থিটা ইকুয়াল টু কত হয়? এটা 0 হয়। বা এটাকে তোরা এমন করে বলতে পারিস 2 0 থেকে 2 পাই sin থিটা cos থিটা d থিটা ইকুয়াল টু কত হবে? 0 হবে, ঠিক আছে? বা হচ্ছে 0 থেকে পাই sin 2 থিটা d থিটা ইকুয়াল টু কত হয়? 0 হয়। ওকে, তো এটা মনে রাখবে 2 0 থেকে পাই sin থিটা d থিটা sin থিটা cos থিটা d থিটা। তারপরে হচ্ছে 0 থেকে 2 পাই sin স্কয়ার থিটা d থিটা এটার ভ্যালু কত হয়? পাই। 0 থেকে 2 পাই sin স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু পাই হয়। তারপরে হচ্ছে 0 থেকে 2 পাই cos স্কয়ার থিটা d থিটা এটার ভ্যালু পাই হয়। তারপরে 0 থেকে পাই sin স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু কত আসবে? পাই বাই 2। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখবি, তাহলে দেখবি এর পরের দিন এত বড় বড় ইন্টিগ্রেশন এক লাইনে সলভ হয়। যখন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করব, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করব, তখন দেখবি। ওকে, তো একবার আমি মেলায় দিচ্ছি, তোদের বাড়িতে যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে এগুলো জিনিস একবার মেলায় দেখবি। সিম্পল জিনিস, এগুলো তো সব ইন্টিগ্রেশন এক লাইনের ইন্টিগ্রেশন, সবগুলো করে করে দেখবি অ্যান্সার যেগুলো লিখছি এগুলো ঠিক লিখছি কি লিখি নেই। কারণ আমরা যখন নোট খাতায় এক সাইডে লিখে রাখবো, ওইটা একবার ভুল হলে সব প্রবলেম ভুল হবে। তার জন্য একবার তো নিজেরা ভেরিফাই করে নেওয়া উচিত, ঠিক আছে? ওই জন্য ভেরিফাই করবি বাড়িতে এগুলা। একবার আমি দেখে নিচ্ছি তবু। 0 থেকে 2 পাই sin থিটা d থিটার মান 0 আসে। 0 থেকে 2 পাই cos থিটা d থিটা এটার মান 0 আসে। 0 থেকে পাই sin থিটা d থিটা এটা 0 আসে, 2 আসে। 0 থেকে পাই cos থিটা d থিটা 0 আসে। 0 থেকে পাই বাই 2 sin থিটা d থিটা 1 আসে। 0 থেকে পাই বাই 2 cos থিটা d থিটা 1 আসে। ওকে, 0 থেকে পাই sin 2 থিটা d থিটা ইকুয়াল টু 0 আসে। তাহলে এটা 0 আসবে। 0 থেকে পাই sin 2 থিটা 0 থেকে পাই sin 2 থিটা ইকুয়াল টু কত আসে? 0 আসে। একবার চেক করে নিবি সবগুলা। 0 থেকে 2 পাই sin স্কয়ার থিটা বা 0 থেকে 2 পাই cos স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু পাই আসে। 0 থেকে পাই sin স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু, তাহলে তুই বাড়িতে আরেকটা আমার খাতায় লেখা নেই, এটা তোরা করবি। 0 থেকে পাই cos স্কয়ার থিটা d থিটা কত হয় এটা তোরা বের করে আনবি, ঠিক আছে? এগুলা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। কত হয় বলবি, আমি তাহলে আমার নোট খাতায় লিখে দেবো। আর আর দুইটা জিনিস লাগবে, ওটাও আমি এখানে লিখে দিচ্ছি, তোরা ওটা করবি বাড়ি থেকে করে আইনা বলবি। আর একটা হচ্ছে 0 থেকে পাই বাই 2 sin স্কয়ার থিটা d থিটা এটার ভ্যালু কত হয় বলবি। আর হচ্ছে 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার থিটা d থিটা। তাহলে এই কটা চেক করবি, আর যে তিনটা আমি হচ্ছে কোশ্চেন বদল দিলাম ওই তিনটা হচ্ছে বের করবি। ওকে, যত হয় বের করে নিবি একবার। ওকে, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এগুলো তো জানিস। তাহলে কি করবি? 1 - 1 উপর নিচে 2 নিবি। 2 sin স্কয়ার থিটা মানে 1 - cos 2 থিটা, cos স্কয়ার 1 + cos 2 থিটা, ওটা দিয়ে সলভ করে দিবি, ঠিক আছে? চল, তাহলে এই কয়টা জিনিস খাতায় লিখবি, এগুলো চেক করবি, আর এই তিনটা বের করে জানাবি আমাকে। তাহলে আজকে এতটুকুই, গুড নাইট। ওকে, এরপর দিন আরো কিছু প্রবলেম সলভ করো, আরো ইন্টারেস্টিং, খুবই সোজা। যেগুলা প্রবলেম দেখে মানুষ ভয়ে দূরে দূরে ভাগবে, তোরা ওগুলা চুটকিতে করে নিবি। কারণটা আমাদের প্রসেস একটাই, শুধুমাত্র কার্লিয়ার বের করা। কার্লিয়ার যদি বের করে নিস তুই, তাহলে উত্তর তো শেষ, তারপরে শুধু ইন্টিগ্রেশন। ওকে,
আর কার্ডিয়াল বের করার নিয়ম কি হচ্ছে ফিল্ড পয়েন্ট মাইনাস সোর্স পয়েন্ট। না কালকে তো তোদের ইলেকট্রোস্ট্যাটিক ক্লাস নাই, কালকে ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্লাস আছে, ঠিক আছে? ওকে চল তাহলে টাটা, গুড নাইট।